করি। আজকে হচ্ছে 21শে এপ্রিল 2024, আমাদের লিখিত ব্যাচের 17তম ক্লাস বা সপ্তদশ ক্লাস। আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে আমাদের গতদিন যে প্রশ্নটা পড়েছিলাম সেটার গ নাম্বার থেকে, মানে আদালত যখন ডিক্রি জারি কার্যক্রম স্থগিত করতে পারে। এটা আমরা যদিও গতদিন বিস্তারিত পড়ছিলাম, তারপরেও আপনাদের সুবিধার্থে আর একবার একটু আমি করতেছি, আবার একটু রিপিট করতেছি। 2 নাম্বার পেজ বের করেন। আমাদের গতদিন যে শীটটা দিছি সেটার 2 নাম্বার পেজ। জি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে ডিক্রি জারি স্থগিত কেন করে। ডিক্রি জারি স্থগিত করে যখন একটা মামলা, দেওয়ানি মামলা, একটা ডিক্রি দেওয়া হয়, তখন ডিক্রি দেওয়া হয় কার পক্ষে? ডিক্রিদারের পক্ষে। আর যিনি যার বিপক্ষে দেওয়া হয় তাকে বলে কি? দায়ী। তো ডিক্রিদার ডিক্রি পাওয়ার পর ওনার দায়িত্ব হচ্ছে জারি মামলা করা, আর যিনি দায়ী ওনার দায়িত্ব হচ্ছে কি? আপিল করা। তো যদি এরকম হয় যে ইতিমধ্যে ডিক্রিদার জারি মামলা করে ফেলছে, এখন দায়ী আপিল করতে যাচ্ছে, তো দায়িকের প্রাথমিক দায়িত্ব হচ্ছে যে এই রিলেটেড কোন জারি মামলা আছে কিনা এর কার্যক্রম কি করা? স্থগিত করা। না হলে ওই পাশে আপিল চলতেছে, আবার এই পাশে জারি মামলা চলতেছে, তাহলে তো আপিল করে কোনো লাভ হচ্ছে না। তো এই ক্ষেত্রে প্রথমত যে দায়িত্ব, যে দায়িকের প্রাথমিক দায়িত্ব হচ্ছে আপনার জারি মামলা স্থগিত করা। তো আমাদের অনেক ক্ষেত্রে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে যে আপনার একটা দেওয়ানি মামলায় আপনি দায়িক, আপনার বিপক্ষে ডিক্রি হলো, তো আপনি কি করবেন? তা আমরা অনেক ক্ষেত্রেই বলে ফেলি যে আপিল করব, বাট অ্যাকচুয়ালি ওনারা শুনতে চাইছে যে আপিলের আগে আমি দেখবো যে এই রিলেটেড কোনো জারি মামলা চলমান আছে কিনা। তো এই আর কি। তো আমরা যদি গতদিন আমরা পড়ছিলাম, দেখেন যে দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 26 ও 29 বিধি। কত বিধি? 26 ও 29 বিধি এবং 41 আদেশের 5-1 ও 5-2 বিধিতে ডিক্রি জারি কার্যক্রম স্থগিত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে জারি কার্যক্রম স্থগিত সম্পর্কে বলছে মোট কয়টা বিধিতে? মোট অ্যাকচুয়ালি 3টা, বাট 5-1 5-2 ধরলে, আলাদা আলাদা ধরলে 4টা, মোট 4 জায়গায়। এক হচ্ছে 21 আদেশের 26 বিধি, তারপরে আপনার 29 বিধি, আর হলো 41 আদেশের 5-1 আর 41 আদেশের 5-2। তো আমরা চলে আসি, দেখেন প্রথমত 21 আদেশের 26 বিধি যেটা, এটা একটু পড়ি। দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর ওয়ার্ডার 2126 অনুযায়ী ডিক্রি দায়িক ডিক্রি প্রদানকারী আদালতে, আন্ডারলাইন করবেন, ডিক্রি প্রদানকারী আদালতে অথবা ডিক্রি প্রদানকারী আদালতের ঊর্ধ্বতন আপিল আদালতে কোন ডিক্রি জারি স্থগিত রাখার আবেদন করতে পারবে। আপিল আদালতে, ঊর্ধ্বতন আপিল আদালত, এটা একটু আন্ডারলাইন করবেন। সো এই 21 আদেশের 26 বিধিতে বলতেছে যে জারি মামলা স্থগিতের আবেদন 2 জায়গায় করা যায়। এক, যে আদালত ডিক্রি দিছে সে আদালতে করা যায়, অথবা 2, ওই আদালতের যে আপিল আদালত সেখানে করা যায়। এখন কোন জায়গা করবো সেটা হলো পরের বিষয়, বাট 26 বিধিতে বলতেছে কি করা যায়? কয় জায়গা? 2 জায়গা। যে আদালতে জারি মামলাটা চলমান আছে, তাই ইচ্ছা করে সেই আদালতে যায় স্থগিতের আবেদন করতে পারে যে আমি আপিল করবো, ইওর অনার, আমার জারি অমুক ডিক্রিদার কর্তৃক জারি মামলাটা স্থগিত করা হোক। আর উনি মনে করলে যে জারিকারী আদালতে না গিয়ে সরাসরি কোথায় গিয়ে আবেদন করতে পারে? আপিল আদালতে। আচ্ছা, তারপরে দেখেন, ডিগ্রি দায়িক উপযুক্ত কারণ দর্শানোর মাধ্যমে আদালতকে সন্তুষ্ট করতে পারলে, ডিগ্রি দায়িক উপযুক্ত মানে উপযুক্ত উপযুক্ত কারণ দর্শানোর মাধ্যমে যদি আদালতকে স্যাটিসফাইড করতে পারে যে সঙ্গত পরিমাণ সময়ের জন্য উক্ত ডিগ্রি স্থগিত রাখতে, তখন আদালত নির্দেশ দিতে পারে। আদালতের যে যদি দায়িক বলে যে ওনার, যেহেতু আমি আপিল করতে যাচ্ছি, তো আমার আপিলও যদি চলে আবার জারি মামলাও যদি চলে, তাহলে তো আমার আপিল করে অ্যাকচুয়ালি কোনো লাভ নাই। সো আমার আপনার দায়িক করতে মানে ডিগ্রিদার কর্তৃক যে জারি মামলা চলমান আছে এটা কি করা হোক? স্থগিত করা হোক। যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে তাহলে আদালত এটা স্থগিত করতে পারে। উল্লেখ্য যে এই নিয়মের আওতায় কোন ডিক্রি জারি স্থগিত রাখতে হলে এই সম্পর্কে ডিক্রি দায়িককেই আবেদন করতে হবে। আন্ডারলাইন করবেন, আবেদন করতে হবে কাকে? দায়িককে, মানে যার বিপক্ষে ডিক্রি হয়েছে তাকে। ডিগ্রি দায়িক ব্যতীত, আন্ডারলাইন করবেন, কোন তৃতীয় পক্ষ বা ডিক্রিদার ডিক্রি জারি স্থগিত রাখার জন্য আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। তো মনে রাখতে হবে যে ডিক্রি স্থগিতের আবেদন করবে কে? দায়িক। তৃতীয় কোনো ব্যক্তি যদি স্থগিতের আবেদন করে, শুনবে না। বা যদি স্বয়ং যে জারি মামলা করছে সে যদি স্থগিতের আবেদন করে, তাহলেও স্থগিত করা হবে না। বুঝতে পারছেন? আর একটা আপনারা জিনিস জানেন কিনা, সেটা হচ্ছে যে যে জারি মামলার ক্ষেত্রে আপোষ মীমাংসা করা যায় না। সোলে ডিক্রি। বুঝতে পারছেন? আপনার প্রিলি যখন পড়ছিলাম তখন এমসিকিউ আসছে যে জারি মামলার ক্ষেত্রে আপোষ মীমাংসা করা যায় না। আপিলে যায়, মূল মামলায় যায়, কিন্তু জারি মামলার ক্ষেত্রে আপোষ মীমাংসা হবে না। আচ্ছা, তাহলে আমরা দেখেন 29 বিধিতেও আছে
29 বিধি কতদিন একটু পেছে বলছিলাম, তারপরে আবার দেখি যেহেতু আপনারা নতুন কয়েকজন আসছেন, যে 29 বিধি অনুযায়ী ডিক্রি প্রদানকারী আদালতে যদি ডিক্রিদারের বিরুদ্ধে ডিক্রি দায়িক কর্তৃক দায়েরকৃত কোনো মকদ্দমা বিচারাধীন থাকে, তবে আদালত প্রয়োজন মতো জামানত বা অন্যরূপে শর্তানুসারে উক্ত বিচারাধীন মকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিক্রি জারি স্থগিত রাখতে পারে। ইনি তো কথা বলে দিয়ে সারা মানে উনি শেষ করছে, কিন্তু বুঝাইতে গেলে তো জীবনটা চলে যায়। তো বিষয়টা হচ্ছে এরকম, যে ধরেন আনারুল হক সাহেব মামলা করছিল অনুপের বিরুদ্ধে, তা আনারুল হক সাহেব টাকা পায় 5 লাখ টাকা। আনারুল হক সাহেবের পক্ষে আদালত ডিক্রি দিছে, ডিক্রি দেওয়ার পরে আনারুল হক সাহেব জারি মামলা করছে। আনারুল হক সাহেব কি জারি মামলা করছে, তাহলে এই মামলার দায়িক কে? অনুপ। অনুপ যে আবেদন করছে 26 আদেশের সরি 21 আদেশের 29 বিধিতে, যে ইউরানার আনারুল হক সাহেবের যে জারি মামলা এটা স্থগিত করা হোক। কেন? কারণ যে আদালত আনারুল হক সাহেবরে ডিক্রি দিছে ওই আদালতে আমি অনুপ বাদী, বিবাদী কে? আনোয়ারুল হক। আমাদের আরেকটা মামলা চলমান আছে, তো ওই মামলাটা যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত জারি মামলা স্থগিত করা হোক। মানে ডিক্রি জারির মামলায় যিনি হচ্ছে ডিক্রিদার, আর একটা মামলায় তিনি হচ্ছে ওই মামলার কি? বিবাদী। তাই ওই মামলাতে এখন নিষ্পত্তি হয় না, তাইকের প্রশ্ন তো পরে যখন নিষ্পত্তি হয়ে যায়। অর্থাৎ এই মামলায় প্রথম মামলায় যিনি বাদী ছিলেন, পরবর্তী মামলায় তিনি হচ্ছেন কি? বিবাদী। এবং ওই মামলাটা ওখানে কি চলমান আছে। তো বলতেছে যে ওনার যেহেতু যে ডিক্রিদার আর আমার মধ্যে আর একটা মামলা ওই আদালতে চলমান আছে, কোন আদালতে? যে আদালত মূল ডিক্রিটা প্রদান করেছিল, সো ওই মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জারি মামলাটা কি করা হোক? স্থগিত করা হোক। এই যে দেখেন, এবার পড়লে বুঝবেন যে রুল 29 অনুযায়ী ডিক্রি প্রদানকারী আদালতে, মানে যে আদালত ডিক্রি দিছিল, যদি ডিক্রিদারের বিরুদ্ধে মানে এই মামলায় যিনি ডিক্রিদার তার বিরুদ্ধে ডিক্রি দায়িক কর্তৃক দায়েরকৃত কোনো মকদ্দমা বিচারাধীন থাকে, তবে আদালত প্রয়োজনীয় জামানত বা অন্যরূপে শর্তানুসারে উক্ত বিচারাধীন মকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিক্রি জারি কি রাখতে পারে? স্থগিত রাখতে পারে। এই বিধানের অধীন কোন জারি কার্যক্রম স্থগিত রাখা, আন্ডারলাইন করবেন, সম্পূর্ণরূপে আদালতের কি ক্ষমতা? স্বেচ্ছাধীন ক্ষমতা। ন্যায় বিচারের সাথে আদালত 151 ধারা প্রয়োগ করে ডিক্রি দায়িক ও ডিক্রিদারের মধ্যে ডিক্রি হতে উদ্ধৃত মকদ্দমার জন্য ডিক্রি জারি কার্যক্রম স্থগিত রাখতে পারে। তো 29 বিধি কে বুঝেন নাই বলেন? তানভীর বুঝেন নাই বোধহয়, কি বুঝছেন বলেন দি? ওই যে আর একটা মামলা আছে, এই মামলার বাদী কে? দায়িক। যে এই মামলার যে দায়িক তিনি হচ্ছে যে মামলাটা বিচারাধীন আছে সেই মামলার কি? বাদী। আর এই মামলার যিনি ডিক্রিদার, যিনি জারি মামলা করছে, তিনি হচ্ছে ওই মামলার কি? বিবাদী। বুঝতে পারছেন? এই হলো আপনার 26 আর 29। আমরা চলে এসে 41 কে বুঝেন নাই? ইকতার সাহেব বুঝছেন না? তো ভাষাতে এই যে যা লেখছি এই ভাষা লিখতে হবে তা না, আপনি আপনার মতো করে বুঝাইতে পারলে হলো। বুঝতে পারছেন? হ্যাঁ, যে মামলার দায়ী কাছে বলতেছে ওরা না, জারি মামলাটা দয়া করে স্থগিত রাখা হোক। কেন? কারণ ডিগ্রি প্রদানকারী আদালতে আমি একটা মামলা দায়ী করতে বাদী, দায়ী করছে কি? বাদী। আর ডিগ্রিদার হচ্ছে কি? বিবাদী। আর একটা মামলা চলমান আছে, তো যতদিন পর্যন্ত সেটা নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত এই জারি মামলাটা কি করা হোক? স্থগিত রাখা হোক। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন 21 আদেশের সরি 41 আদেশের 5 বিধি অনুযায়ী আপিল চললে বা আপিল করা হলেই কোন ডিগ্রির কার্যকারিতা স্থগিত হবে না। আন্ডারলাইন করেন, আপিল করা হলেই। আপনি মানে জারি মামলা স্থগিত চান নাই, শুধু আপিল করতেন, শুধু আপিল করলেই কিন্তু জারি মামলা স্থগিত থাকবে না। আপনার কিসের আবেদন করতে হবে? আপিলের সাথে সাথে আপনার স্থগিতের আবেদন আলাদাভাবে করা লাগবে। অনেকটা ফৌজদারি মামলার এরকম যে আপনি আপিল করছেন কিন্তু জামিন চান নাই, তাহলে আপিল করলেই কিন্তু আপনারা জামিন দিবে না, জামিন আলাদা করে কি চাইতে হবে। তো দেখেন, বরং ডিগ্রি প্রদানকারী আদালত বা আপিল চলাকালে আপিল আদালত ডিগ্রি জারি স্থগিত রাখার জন্য প্রার্থনা করা হলে তখন উল্লেখিত আদালত ডিগ্রি জারি স্থগিত রাখতে পারে। নিম্নোক্ত ক্ষেত্রে কোনো ডিগ্রি জারি স্থগিতের আদেশ দেওয়া যাবে। কি কি ক্ষেত্রে দেখেন?
স্থগিতের আদেশ প্রদান করা না হলে আবেদনকারী পক্ষের গুরুতর ক্ষতি হবে। আপনি বলতে পারেন যে ওনার যদি জারি মামলা স্থগিতের আবেদন না করেন, মঞ্জুর না করেন, তাহলে আমার কি ক্ষতি হবে? গুরুতর ক্ষতি হবে। তারপর অযৌক্তিক বিলম্ব ছাড়া আবেদন করা হলে, মানে সে কোনো বিলম্বই করে নাই, আর উক্ত ডিগ্রি বা আদেশ যথাযথ পালনের জন্য আবেদনকারী জামানত প্রদান করলে, এবং বলতেছে যে আমি আবেদন করতেছি, আমি দরকার হলে যদি জামানত দিয়ে দিলাম, যদি আমার এটা ভুল প্রমাণিত হয়, আমার জামানত দরকার হলে আপনি বাজেয়াপ্ত করেন, কিন্তু এটা আমার জন্য প্রয়োজন। এখন এই জায়গায় একটা জিনিস ব্যাখ্যা করে নাই, আপনি বিশেষ দ্রষ্টব্য দেখছেন, বিশেষ আপনি আমি 41-27 বিধিতে তাইলে করা ওই 41-27 হচ্ছে আপনার 26 বিধির মতো, 21-26 মতো, যে আপনি তারিখারি আদালতেও করতে পারেন অথবা কি আপিল আদালতেও করতে পারেন, কিন্তু এই জায়গা ভাঙাই নেই যে কখন আপনি তারিখারি আদালতে করবেন আর কখন আপনি আপিল আদালতে করবেন। তো এটা আপনি, আমরা যে বিশেষ দ্রষ্টব্য দেখছেন থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার প্রশ্নের অংশ না, বাট আপনি চাইলে দিতে পারেন। এখানে বলছে যে কখন আপনি আপিল আদালতে যাবেন আর কখন আপনি বিচার মানে জারিকারক আদালতে যাব। দেখেন 41-5 বিধির অধীন বল দিবেন আপিল আদালত, 41-5 বিধির অধীন আপিল আদালত যথেষ্ট কারণে, যথেষ্ট কারণ শব্দটা বলতেন, যথেষ্ট কারণে ডিক্রি কার্যকর করা স্থগিতের আদেশ দিতে পারে। দেখছেন? আর এটা দেখেন 41-5 বলতেন 5 বিধির অধীন, আন্ডারলাইন করবেন, আপিলের জন্য নির্ধারিত সময়ের পূর্বে, আপিলের জন্য নির্ধারিত সময়ের পূর্বে কোন আপিলযোগ্য ডিক্রি গোল দিবেন স্থগিতের জন্য ডিক্রি প্রচারকারী, এটা গোল দিবেন, ডিক্রি প্রচারকারী আদালতে আবেদন করা যায়। এই ক্ষেত্রে ডিক্রি প্রচারকারী আদালত যথেষ্ট কারণে উক্ত ডিক্রি স্থগিত করার আদেশ দিতে পারে। এটার অর্থ কি শুনেন, এতটুকু পরে বুঝলাম যে 41-5 সমান সমান জারি মামলা স্থগিতের আবেদন আপিল আদালতে, আর 41-5 সমান সমান কি আদালত? জারিকারক আদালতে। এখন এখন বলতেছে যে যদি ধরেন ওই যে মামলাটা আনোয়ারুল হক সাহেব জিতলো, 5 লাখ টাকার মামলা, তাহলে আনোয়ারুল হক সাহেব করলো জারি মামলা আর অনুপ করবে কি আপিল। এখন যদি এরকম হয় যে 5 লাখ টাকার মামলা বিচার করে কে বলেন তো? 5 লাখ টাকার মামলা বিচার করে কে? সহকারী জজ। তাহলে সহকারী জজের ডিক্রিমিতে আপিল হবে কোথায়? কোথায়? জেলা জজের কাছে। কার কাছে? জেলা জজের কাছে। তো জেলা জজের কাছে আপিল করতে হয় কতদিনের মধ্যে মনে আছে? 152 তামাদি আইনের 152 অনুচ্ছেদ অনুযায়ী 30 দিন। কতদিন? 30 দিন স্যার। 30 দিন। মনে আছে কিনা? তামাদি আইনের 152 অনুচ্ছেদ অনুযায়ী। এখন ধরেন আনোয়ারুল হক সাহেব ডিগ্রি পাওয়ার সাথে সাথে উনি জারি মামলা করে দিছে, আর ইনি আপিল করছে, ইনি আপিল যদি করতে চায়, ধরেন আপিল আহ আপিল করবে 30 দিনের মধ্যে, আর 30 দিন এখনো সময় আছে, ধরেন 10 দিনের, যখন আনোয়ারুল হক সাহেব জারি মামলা করলো এখনো আপিলের জন্য ধরেন 20 দিন সময় আছে, মানে টোটাল তো কতদিন? 30 দিন। এখন উনি আপিলের সময় ওনার আছে, তাহলে এই 30 দিনের মধ্যে যদি উনি আপিলের আগে, যদি 30 দিনের মধ্যে জারি মামলা স্থগিত করে, তাহলে হলো 41-27 মানে হলো কোথায়? আপনার জারিকারী আদালতে। আর যদি এরকম হয়ে যায় যে উনি নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে নাই, নির্ধারিত সময়ের মধ্যে কি আপিল করে নাই, এখন আমি জানি যে আপিল তো নির্ধারিত সময়ের মধ্যে যদি আমি না করি, তাহলে বিলম্ব মওকুফের আবেদন সহ করা যায় না? আমাদের আইনের কত 5 ধারা আমি কারণ যৌক্তিক কারণ থাকতে পারে, তো বিলম্ব মওকুফের আবেদন সহ যখন আপিল করছেন, তার মানে আপিলের জন্য তো আর আপনার সময় কি শেষ হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আপনি জারি মামলা স্থগিতের আবেদন আর জারিকারক আদালতে গেলে হবে না, এই ক্ষেত্রে আমার জারি মামলা স্থগিতের আবেদন করতে হবে কোথায়? আপিল আদালতে। বুঝলেন কিনা? যদি এরকম হয় বিষয়টা যে আনোয়ারুল হক সাহেব জারি মামলা করলো, অনুপ আপিল করবে, আর অনুপ জানে যে সহিময়কৃত নকল সংগ্রহের পরে আপিলের সময় হলো কতদিন? 30 দিন। কারণ সহিময়কৃত নকল সংগ্রহ করছে অনুপের হাতে, ওই দিন থেকে 30 দিন, 30 দিন সময় আছে। তো এই মুহূর্তে যদি অনুপ দেখলো যে আগে জারি মামলা স্থগিত আছে, জারি মামলা চলমান আছে কিনা, তাহলে এই ক্ষেত্রে জারি মামলা চলমান থাকলে অনুপ স্থগিতের আবেদন করবে কোথায়? ওই তারিখারও আদালতে। আর যদি এরকম হয় যে যে কোনো কারণে অনুপ নির্দিষ্ট 30 দিনের মধ্যে আপিল করতে পারে নাই, আবার আপিলও করতে পারে না, আবার জারি মামলাও চলমান আছে, তাইলে আমি আগে জারি মামলা স্থগিতের আবেদন সহ আপিল করব কোন আদালতে? আপিল আদালতে। এটা হলো 41-5 আর জারিকারক আদালতে আমি জারি স্থগিতের আবেদন করব যখন আমার আপিলের জন্য নির্ধারিত সময়ের পূর্বে। বুঝতে পারছেন? কে বুঝেন নাই? অনুপ সাহেব? আনোয়ার লোক সাহেব? তার বিল করতে গেলে আপনার আপিল আদালতে
তো এগুলো আসলে আপনারা মুখস্থ কিছু নাই, আপনার জাস্ট যদি বুঝে থাকেন পরীক্ষার হলে কি আপনি এইভাবে লিখবেন যে জারি মামলা স্থগিত সম্পর্কে আবেদন করছে, আবেদন করা মানে আলোচনা করা হয়েছে 21 আদেশের 26 বিধি, 21 আদেশের 29 বিধি, 41 আদেশের 5-1, 41 আদেশের 5-2। তারপরে আমি বলবো যে নিম্নে বিধিসমূহ অনুসারে জারি মামলা স্থগিতের মানে নিয়ম সমূহ আলোচনা করা হলো। এরপর আমি 41 আদেশের 26 বিধি টাইটেল দিলাম, আমি বললাম যে 41 আদেশের 26 বিধি অনুসারে জারি মামলা স্থগিতের আবেদন করা যায়, জারিকারক আদালতেও করা যায়, আপিল আদালতেও করা যায়। এক্ষেত্রে স্বয়ং জারিকারক আদালত বা আপিল আদালত যদি সন্তুষ্ট হয় যে জারি মামলা স্থগিতের আবেদন মঞ্জুর না করলে আবেদনকারী অপ্রয়োজনীয় মানে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, সেক্ষেত্রে জারিকারক আদালত জারি মামলা স্থগিতের আদেশ দিতে পারে। এবং এই ক্ষেত্রে মনে রাখা দরকার যে দায়িককেই আবেদন করতে হবে, অন্য কোনো তৃতীয় ব্যক্তি আবেদন করলে হবে না, বা যিনি জারি মামলা দায়ের করেছে স্বয়ং ডিক্রিদার আবেদন করলেও হবে না। 21 আদেশের 26 আমার শেষ। এরপর আমি 21 আদেশের 29 বিধি এরকম বলবো যে ডিক্রি জারিকারক আদালতে দায়িক জারি মামলা স্থগিতের আবেদন 29 বিধি অনুসারেও করতে পারে, যখন দায়িক আবেদন করে যে যে ডিগ্রি প্রদানকারী আদালতে দায়ী এবং ডিগ্রিদারের মধ্যে আরেকটি মামলা চলমান আছে, যে মামলায় দায়িক হচ্ছে বাদী এবং ডিগ্রিদার হচ্ছে কি বিবাদী। তো তখন দায়িক আবেদন করতে পারে যে মাননীয় আদালত যতদিন পর্যন্ত ওই মামলাটা বিচারাধীন আছে ততদিন পর্যন্ত জারি মামলা স্থগিত করা হোক, এবং ন্যায় বিচারের সাথে আদালত স্থগিত করতে পারে। এটা আমার 29 চলে গেল। এরপর আমি বললাম যে এছাড়াও 41 আদেশের 5 বিধিতে ডিগ্রিজের স্থগিত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি যদি 5-1 আর 5-2 ভাঙতে চান ভাঙলেন, আর যদি মনে করেন যে আপনার ভাঙা ভাঙের সময় নাই তাহলে এমনি ওভারঅল আলোচনা করে দিবেন যে 41 আদেশের 5 বিধিতে জারি মামলা স্থগিতের আবেদন করা যায়, আপিল আদালতেও করা যায়, আবার অথবা কি জারিকারক আদালতেও করা যায়। তবে আপনি বলতে পারেন যে তবে এটা করবে কখন, যদি যথেষ্ট কারণ থাকে, অপরিণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আর আবেদনকারী কি দেয়, জামানত দেয়। এছাড়া বিশেষভাবে বলা যেতে পারে যে 41 আদেশের 5-1 বিধিতে জারি মামলা স্থগিত আবেদন করা যায় আপিল আদালতে যথেষ্ট কারণ বিবেচনায়, আর 41 আদেশের 5-2 বিধিতে জারি মামলা স্থগিতের আবেদন করা যায় জারিকারক আদালতে আপিলের জন্য নির্ধারিত সময়ের পূর্বে। এই তো। আচ্ছা, আমরা দেখি আসেন জারি মামলার দরখাস্তে যেসব বিষয় থাকতে হবে, মানে আপনি যে ডিগ্রি জারির মামলা করবেন কি কি বিষয় থাকা লাগবে, আর দিতে কি কি বিষয় থাকা লাগবে, কোথায় আছে পার্টিকুলারস অফ ক্লেইম, কোথায় আছে, কততে, 7 আদেশের কততে, কয়টা বিষয়, 9টা বিষয়। দেখেন দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 11 বিধি অনুসারে, আন্ডারলাইন করবেন, অর্থ পরিষদের ডিগ্রি ব্যতীত ডিগ্রিধারীর প্রত্যেকটি আবেদন আন্ডারলাইন করে লিখিত হতে হবে, এবং আবেদনকারী বা ঘটনার সাথে পরিচিত কোনো ব্যক্তির দ্বারা স্বাক্ষরিত বা সত্যাখ্যান হতে হবে। তাইলে অর্থধারীর যে মামলা ডিগ্রি, এটা মৌখিক আবেদনও করা যায়। কি আবেদন করা যায়, লিখিত তো করা যায়, ইচ্ছা করলে কি মৌখিকও করা যায়। তো অর্থ ছাড়া অন্যান্য সবকিছুই হতে হবে কি লিখিত, এবং ওই দরখাস্তে বা আবেদনে আপনার করতে হবে কি যে আপনার যে আবেদনকারী তিনি অথবা কোনো ব্যক্তির দ্বারা স্বাক্ষরিত এবং কি হতে হবে, সত্যাখ্যান হতে হবে। আচ্ছা, তাহলে দেখেন যে ডিগ্রি জারির দরখাস্তে বা আবেদনে কি কি বিষয় থাকে। প্রথমে থাকে মকদ্দমার নম্বর, তারপরে কি বলছে পক্ষগণের নাম, তারপরে কি ডিগ্রির তারিখ, ডিগ্রি হতে কোনো আপিল দায়ের করা হয়েছে কিনা, কোনো আপিল কি দায়ের করা হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন ডিগ্রিটি প্রদত্ত হওয়ার পর পক্ষগণের মধ্যে, আন্ডারলাইন করবেন, অর্থ পরিশোধ সংক্রান্ত কোনো দাবি সমন্বয় হয়েছে কিনা, যদি হয়ে থাকে সেটার পরিমাণ, দাবি সমন্বয় মানে কি, সেটাও ডিগ্রি দেওয়ার পরে উভয় পক্ষের মধ্যে কোনো দাবি সমন্বয় হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে সেটা কি লিখতে হবে, পরিমাণ। ডিগ্রি জারির জন্য পূর্বে কোনো আবেদন করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে অনুরূপ আবেদনের তারিখ বা ফলাফল, মানে পূর্বে যদি আপনি জারি কোনো জারি মামলা করা হয়েছে কিনা। তারপরে দেখেন যার বিরুদ্ধে ডিগ্রি জারি করা হবে তার নাম। নিম্নোক্ত কোন পদ্ধতিতে আদালতের সাহায্য প্রয়োজন, অর্থাৎ আপনি জারি মামলায় কোন পদ্ধতিতে সাহায্য চাইতেছেন। 51 ধারার কয়টা পদ্ধতি আছে, 5টা। এই 5টাই দেখেন ABCDE, এই 5টাই এই জায়গা বলছে। যে কোনো সম্পত্তি অর্পণের মাধ্যমে চাইতেছেন, তাকে ক্রয় বিক্রয়ের মাধ্যমে চাইতেছেন, গ্রেফতার বা আটকের মাধ্যমে চাইতেছেন, রিসিভার নিয়োগের মাধ্যমে চাইতেছেন, অথবা কি অন্য কোনো
পন্থায়। এবং সবশেষে দেখেন ডিক্রি জারির আবেদনের সাথে আবেদনকারী ডিক্রির একটি সত্যায়িত কপি বা নকল কি করবে, উপস্থাপন করবে। তো মূল মামলার উপাদান কয়টা? 9টা। জারি মামলার ক্ষেত্রেও কয়টা? 9টা। আচ্ছা, এরপরে প্রশ্নে জানতে চেয়েছে যে স্থাবর সম্পত্তি দখল স্থানান্তর ডিগ্রি জারির পদ্ধতি। মানে আপনি যদি স্থাবর সম্পত্তির দখলের মামলা করেন এবং যদি আপনি ডিগ্রি পান, এবং ওই ডিগ্রি জারির ক্ষেত্রে আদালত কি পদ্ধতি অনুসরণ করতে পারে, অনুসারে জারি মামলাটা করবে। ধরেন আনারুল হক সাহেব অর্থের মামলা করে নাই, উনি উনি দখল পুনরুদ্ধারের মামলা ডিগ্রি পাইছে। কার বিরুদ্ধে? অনুপের বিরুদ্ধে। অনুপ এখনো দখলে আছে। তাহলে আনারুল হক সাহেব কি জারি মামলা করছে, জারি মামলা করলে আদালত অনুপরে কি করবে সেটা বলছে 21 আদেশের 35 আর কত বিধিতে, 36 বিধিতে। দেখেন স্থাবর সম্পত্তির দখল স্থানান্তর ডিগ্রি জারির পদ্ধতি দেখেন 21 আদেশের আন্ডারলাইন করবেন 35 ও 36 বিধিতে ডিক্রিদারকে আন্ডারলাইন করবেন স্থাবর সম্পত্তির দখল অর্পণের মাধ্যমে ডিক্রি কার্যকর করার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। উক্ত বিধিসমূহ অনুযায়ী আন্ডারলাইন করবেন স্থাবর সম্পত্তির দখলে থাকা দায়িত্বকে দখল হতে অপসারণ করে দখল ডিক্রিদারকে অর্পণ করা হয়। তাহলে আনারুল হক সাহেব যদি জারি মামলা করে, আদালত অনুপ্রে অপসারণ করে ওই দখল বুঝাই দিবে কারে? আমিরুল হক সাহেব। এই স্থাবর সম্পত্তির তাহলে ডিগ্রি জারির পদ্ধতির একমাত্র পদ্ধতি হচ্ছে কি, একমাত্র পন্থা কি, ওই দখল থেকে অপসারণ করে ডিগ্রিদারকে তার দখল বুঝাই দেওয়া। এই ক্ষেত্রে কিন্তু পুরো টরক কিছু নাই, বুঝতে পারছেন? এবং এটাই বলছে 21 আদেশের কততে, 35 আর 36। তো আপনাকে যদি বলে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারার মামলা ডিগ্রি জারি করবে 21 আদেশের কত বিধিতে, 35 36। যদি বলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলা, 31 তো বাস্তবত কতদিন করছি, কি বলেন কত ক্লাসে ছিলাম না? তো ওই সময় তো আপনি ছিলেন। 21 আদেশের 31 যেটা, সেটা তো অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। আর এই জায়গা তো বলছি কি স্থাবর, সেটা 9 ধারার মামলা হোক আর 8 আর 42 ধারার মামলা, উভয় ক্ষেত্রেই তো স্থাবর। এবং এটাও 21 আদেশের কত, 35 আর 36। আপনার হলে এসি বসাই ক্লাস করাইতে হবে তানভীর, নাহলে মাথা গরম হয়ে যায় আপনার। প্লেট নিয়ে আসবো নাকি, একটু স্যালাড দেবো মাথা? দেখেন, তা ওই যে হুমায়ুন আহমেদের নাটক দেখবেন একটা, আবলঙ্গের বাজারে। দেখেন চুক্তি প্রবলের ডিক্রি জারির পদ্ধতি ভাই। চুক্তি প্রবলের পরীক্ষায় একবার প্রশ্ন আসছিল যে ডিক্রি জারির দরখাস্ত থেকে কি বিষয় মানে থাকা লাগে, বা ডিক্রি জারির দরখাস্তে কি কি উপাদান আছে, ওই 9টা। আর বলছে স্থাবর সম্পত্তির ডিক্রি জারি কোন পদ্ধতিতে করা হয়, আর চুক্তি প্রবলের ডিক্রি জারি কোন পদ্ধতিতে করা হয়। তার আগে আমাদের জানা দরকার চুক্তি প্রবল কি, হোয়াট ইজ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। চুক্তি প্রবল, সদল সাহেব চুক্তি প্রবল কি বলেন তো, মনে আছে কিনা? কি কন, সব মাথা থেকে সাদা হয়ে গেছে? চুক্তি প্রবল কি তানভীর বলেন? কিরকম উদাহরণ দেন? মানে আপনি চুক্তি করলেন আনারুল হক সাহেবের যে ভাই আমি একটা ফার্ম করবো, আপনার জমিটা আমার কাছে বিক্রি করেন। দুইজনের বায়না চুক্তি হয়েছে, হওয়ার পর এখন আনারুল হক সাহেব আর আপনার কাছে বিক্রি করতে চাইতেছেন না। তখন আপনি কি আদালতে বাদী হয়ে মামলা করে দিলেন। আপনি যে বললেন যে আনারুল হক সাহেব যদি ওই জমি না দেয় আমার অপরিণীয় ক্ষতি হয়ে যাবে, আর এই ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। তখন আদালত তানভীরের পক্ষে ডিক্রি দিছে। তার মানে আনারুল হক সাহেব বললো কি যে আপনি অবশ্যই ওই জমিটা বিক্রি করবেন কার কাছে, তানভীরের কাছে বিক্রি করবেন। এখন তানভীর তো ডিগ্রি পাইলো, আর আমরা জানি ডিগ্রি পাওয়ার সাথে সাথেই তো অটোমেটিক্যালি কাজটা হয় না। এখন ডিগ্রি পাওয়ার পরে তানভীরের কি করতে হবে, জারি মামলা করতে হবে। এখন জারি মামলার প্রেক্ষিতে আদালত আনুর লোক সাহেবের সাথে কি কি করতে পারে সেটা বলছে। দেখেন দেওয়ানি কার্যবিধির 21 আদেশের আন্ডারলাইন করবেন 32 বিধিতে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি প্রবলের ডিগ্রি জারির পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি বলছে বলেন? কি কি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন ও যা চুক্তি প্রবল কি তাই। তাহলে আপনারা একটা জিনিস কি ভাবছেন, কতদিন আমরা পড়ছি অস্থাবর সম্পত্তির ডিক্রি জারি 21 আদেশের কত,
31। স্থাবর কত? 21 27 35 আর 36। আর এই সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি প্রবল কত? 21 27 32। দেখেন, আলোচনা করা হয়েছে উক্ত বিধি অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে চুক্তি প্রবলের ডিগ্রি কার্যকর করতে পারে। এক, দেখেন, যে ক্ষেত্রে চুক্তি প্রবলের ডিগ্রি প্রদান করা হয় এবং রায়ের দেনাদার উক্ত ডিগ্রি মান্য করার সুযোগ পেয়েও ইচ্ছাকৃতভাবে অমান্য করে, মানে আনুরুল সাহেব বললো যে আপনি ওই জমিতে কি করেন, উনি সুযোগ পাওয়ার পরেও কি করছে, ইচ্ছা করে বিক্রি করতেছে না, সেই ক্ষেত্রে উক্ত দেনাদারকে, আন্ডারলাইন করবেন, দেয়ানি কারাগারে আটক করে বা তার সম্পত্তি ক্রোধ করে বা উভয় প্রকারে কার্যকর করা যাবে। কিভাবে করা যাবে? তারে কিসে, আনারুল সাহেব কি করবে, দেওয়ানি কারাগারে আটক করবে অথবা সম্পত্তি ক্রোধ করবে। একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। আচ্ছা, কথা শুনতেছেন? জি স্যার, হ্যালো। এখন জি শোনা স্যার, যাচ্ছে। শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, একটা কল আসছিল তো এই কারণে ইয়া ছিল, যাই হোক। দেখেন, সো যে কথা বলতেছিলাম যে, আন্ডারলাইন করেন যে, যে ক্ষেত্রে চুক্তি প্রবলের ডিগ্রি প্রদান করা হয় এবং রায়ে দেনাদার উক্ত ডিগ্রি মান্য করার সুযোগ পেয়েও, মানে আনোয়ার সাহেবরে বললো যে আদালত যে আপনি ওই জমিটা তানভীরে চুক্তি অনুযায়ী বিক্রি করতে বাধ্য, এটা উনি মান্য করার সুযোগ পেয়ে ইচ্ছাকৃত ভাবে কি করছে, অমান্য করে, সেই ক্ষেত্রে উক্ত দেনাদারকে দেওয়ানি কারাগারে আটক করে, আন্ডারলাইন করবেন, দেওয়ানি কারাগারে আটক করে বা তার সম্পত্তি ক্রোধ করে বা উভয় প্রকারে কার্যকর। তাহলে আমরা যখন প্রিলিমিনারি পরীক্ষার জন্য এতটুকু গুরুত্বপূর্ণ, যদিও আপনারা সবাই লিখিত পরীক্ষার্থী, এভাবে আসবে যে চুক্তি প্রবলের ডিগ্রি জারিতে আদালত কি কি করতে পারে। চুক্তি প্রবলের ডিগ্রি জারিতে আদালত কি গ্রেফতার করতে পারে না, মানে আটক করতে পারে, বা সম্পত্তি কি করতে পারে, ক্রয় করতে পারে, বা দুইটা একসাথেও করতে পারে। জি। তারপরে দেখেন, চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের ডিগ্রিটি কোনো কর্পোরেশনের বিরুদ্ধে হলে, কর্পোরেশন মানে যদি কোনো, মানে আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে হয়, বা ধরেন গোপালগঞ্জ বা ঢাকা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে যদি হয়, সেই কর্পোরেশনের সম্পত্তি ক্রোধ করে, আন্ডারলাইন করেন, বা আদালতের অনুমতি ক্রমে সেটার পরিচালকগণকে বা অন্যান্য প্রধান কর্মকর্তাকে আটক করে বা উভয় প্রকারে ডিগ্রিটি কার্যকর করা যাবে। যদি ডিগ্রিটা হয় কিসের বিরুদ্ধে, কোনো কর্পোরেশনের বিরুদ্ধে, তাহলে ওই কর্পোরেশনের সম্পত্তি কি করা যাবে, প্রয়োগ করা যাবে, বা কর্পোরেশনের যারা পরিচালকগণ আছে বা প্রধান কর্মকর্তা আছে তাদেরকে কি করা যাবে, আটক করা যাবে। আটক করা মানে দেওয়ানি কারাগারে গ্রেফতার করা যাবে, এবং বা উভয়ই করা যেতে পারে। তো আমাদের কিন্তু উত্তর সোজা, যদি বলে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের, সুনির্দিষ্ট প্রতিকার আইন 5 স্থাবর সম্পত্তির ডিক্রি জারি করা যায় 21 কত কত বিধিতে, 35 আর 36। এই ক্ষেত্রে শুধু সম্পত্তিটা থেকে তাই যিনি দায়ী তারে অপসারণ করে ডিক্রিদারকে কি বোঝাই দিবে। আর চুক্তি প্রবলের ক্ষেত্রে বলছে কততে, 32-এ। 32-এ এক্ষেত্রে যদি সে ইচ্ছাকৃতভাবে অমান্য করে তাহলে তারে কি করবে, হানিকারকে আটক করবে বা তার সম্পত্তি কি করবে, বা উভয়ই করতে পারে। আর যদি কর্পোরেশন হয় তাহলেও একই কথা, যে তার সম্পত্তি ক্রোধ করবে বা তার পরিচালকগণকে আটক করবে বা উভয় করবে। বুঝতে পারছেন? আচ্ছা, থার্ড ব্র্যাকেটের যে অংশটুকু, এটা আপনাদের প্রশ্নের অংশ না। এতক্ষণ যে প্রশ্নটা পড়লাম, আমি একটু আপনাদের প্রশ্নে চলে যান, সবার একবারে ফার্স্ট পেজে চলে আসেন। দেখেন, এতক্ষণ যে প্রশ্নটা পড়লাম সেটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। দেখেন ঘ, যে জারি মামলার দরখাস্তে কি কি বিষয়ের উল্লেখ থাকতে হবে, বুঝে লিখলাম না? তারপরে দেখেন, স্থাবর সম্পত্তি দখল হস্তান্তরের ডিগ্রি এবং চুক্তি প্রবলের ডিগ্রি জারির বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন। তাহলে এই জায়গায় দুইটা ডিগ্রি জারির কথা বলছে, একটা হচ্ছে কি স্থাবর সম্পত্তি দখল হস্তান্তরের ডিগ্রি, আর একটা হচ্ছে কি চুক্তি প্রবলের ডিগ্রি। আচ্ছা, এখন
আমরা এই যে যে যতটুকু অংশ আপনার থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখেন, নিষেধাজ্ঞার ডিক্রি জারি। কিসের ডিক্রি জারি? নিষেধাজ্ঞার ডিক্রি জারি। নিষেধাজ্ঞার ডিক্রি জারি ওই 21/32 বলছে। 21/32 কততে? এখন একটা বিষয় শুনেন, আমরা যখন প্রিলিমিনারি পড়ছিলাম তখন একটা জিনিস ছিল যে কোন ধরনের মামলায় জারি মামলা করা লাগে না, জানেন? কোন ধরনের মামলায় জারি মামলা করা লাগে না? মনে আছে কারো? ঘোষণামূলক মামলায় করা লাগে না। নিষেধাজ্ঞার মামলায় জারি মামলা করা লাগে না, বাট নিষেধাজ্ঞার মামলায় জারি মামলা করা লাগে কখন? যদি সে ওই নিষেধাজ্ঞার আদেশটারে কি করছে? অমান্য করছে। দেন পার্মানেন্ট ইনজাংশন দিয়ে দিল। পার্মানেন্ট ইনজাংশন মানে কি? ওই ইনজাংশন মানতে তো সে আজীবন কি বাধ্য। কিন্তু পার্মানেন্ট ইনজাংশনের নির্দেশ সে কি করছে? অমান্য করছে। তাহলে যখনই অমান্য করছে তখনই আপনাকে কি করতে হবে? জারি মামলা করতে হবে। এবং জারি মামলা করলে ওই আমার চুক্তি প্রবলের কথাও যত বিধিতে বলছে, নিষেধাজ্ঞাও কি এই দেখেন, এই যে 21/32 এবং নিষেধাজ্ঞার ক্ষেত্রেও তাই তাই পারে। চুক্তি প্রবলে কি কি পারতো? আটক আর করুক না, আটক আর কি করুক, সেম কথা। দেখেন সেম জিনিস, খালি ডিক্রিটা আলাদা। এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধির 21/32 বিধিতে নিষেধাজ্ঞা ডিক্রি জারির পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখেন, নিষেধাজ্ঞা ডিক্রি জারির বিধান হলো, যে ক্ষেত্রে নিষেধাজ্ঞা ডিক্রি প্রদান করা হয় এবং রায় দেনাদার উক্ত ডিক্রি মান্য করার সুযোগ পেয়েও ইচ্ছাকৃতভাবে কি করে? অমান্য করে, সেই ক্ষেত্রে উক্ত দেনাদারকে দেওয়ানি কারাগারে আটক করে বা তার সম্পত্তি ক্রোক করে বা উভয় প্রকারে কার্যকর করা যাবে। একই কথা না? যে তাকে আটক করে অথবা কি সম্পত্তি প্রয়োগ করে অথবা উভয় প্রকারে কার্যকর করা যাবে। একজনকে নিষেধাজ্ঞা ডিক্রি দিল, বললো যে আপনি এই জায়গা কোনোদিনই দেয়াল দিতে পারবেন না, বাট সে ডিক্রি পাওয়ার পরেও দেয়াল কি দিয়ে দিছে, তখন যে জারি মামলা করে দিবে ডিক্রিদার, তখন ওনার সম্পত্তি ক্রোক করবে অথবা ওনারে আটক করবে অথবা উভয় করবে, অথবা দুইটাই করতে পারবে। পরেরটা দেখেন, নিষেধাজ্ঞা ডিক্রিটি কোনো কর্পোরেশনের বিরুদ্ধে হলে, কিসের বিরুদ্ধে হলে? কি নামাজের? নামাজ পড়েন নাই? আচ্ছা, নামাজের বিরুদ্ধে দিচ্ছি। কর্পোরেশনের বিরুদ্ধে হলে সেই কর্পোরেশনের কোনো সম্পত্তি ক্রোক করে বা আদালতের অনুমতি ক্রমে সেটার পরিচালকগণকে বা অন্যান্য প্রধান কর্মকর্তাকে আটক করে বা উভয় প্রকারে নিষেধাজ্ঞা ডিক্রিটি কার্যকর করা। বুঝতে পারছেন? তো তার নামাজের বিরতি। দেখেন, বিরতির পরে আমরা ক্লাস শুরু করি। দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের ডিক্রি জারির পদ্ধতি, এটা আপনাদের প্রশ্নে নেই, বাট আমরা মানে এক্সট্রা পড়বো আর কি। যে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের ডিক্রি জারির পদ্ধতি বা রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট। রাইট, কনজুগাল রাইট মানে হলো দাম্পত্য সম্পর্ক, রেস্টিটিউশন মানে হলো পুনরুদ্ধার। তো কতদিন একটা আনেন নাই? ও আচ্ছা, তাহলে পাবেন, ওয়েট। তাহলে ওনারটা একটু দেখেন একসাথে, তাহলে আমি দিয়ে দেবো। দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার অ্যাকচুয়ালি, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারে মামলা করে হাজবেন্ড অথবা ওয়াইফ। যখন ওয়াইফ ঘর করতে চাচ্ছে না বাট হাজবেন্ড সংসার করতে চায়, তখন হাজবেন্ড মামলা করবে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের। আবার হাজবেন্ড চাচ্ছে না কিন্তু ওয়াইফ চায় যে সংসারটা হোক, তাহলে এক্ষেত্রে মামলা করবে কে? ওয়াইফ। তো এখন ধরেন এরকম যদি হয় যে একজন ব্যক্তি, হাজবেন্ড চাচ্ছে সংসার করতে কিন্তু ওয়াইফ চাচ্ছে না, তখন হাজবেন্ড গিয়ে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর মামলা দায়ের করে দিল, মানে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার। আদালত সবকিছু শুনে মিলে ডিক্রি হাজবেন্ডের পক্ষেই দিছে, মানে মামলায় জয়লাভ করছে কে? হাজবেন্ড। তার মানে আদালত বলতেছে ওয়াইফ রে যে আপনি অমুকের সাথে সংসার করেন। এখন দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলায় যদি হাজবেন্ড গিয়ে জারি মামলা করে, আদালত ওয়াইফ রে দিয়ে জোর করে সংসার করাইতে পারবে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সংসারই যদি না হবে তাহলে মামলায় ডিক্রি পাই আমার লাভ কি, আর জারি মামলা করে বা লাভ? So, জারি মামলা, আপনি যদি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জারি মামলা করেন তাহলে আদালত কি কি করতে পারে সেটা আমরা একটু দেখি। দেখেন, দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 32 ও 33 বিধিতে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারে ডিক্রি জারির পদ্ধতি আলোচনা করা হয়েছে। অত্র বিধিসমূহ অনুসারে যে ক্ষেত্রে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারে ডিক্রি প্রদত্ত হয় এবং দায়িক ইচ্ছাকৃতভাবে সেই ডিক্রি প্রতিপালন অমান্য করে, এখানে দায়িক তো হাজবেন্ডও হইতে পারে, দায়িক কি ওয়াইফও হতে পারে, সেই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, দায়িকের সম্পত্তি ক্রোকের মাধ্যমে উক্ত ডিক্রি বলবৎ করা যেতে পারে। মানে তার মন পাবেন না কিন্তু কি পাবেন? সম্পত্তি পাবেন। দেখেন, তো স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার ডিগ্রি প্রদত্ত হয় না এবং শুধুমাত্র এই কারণে তাদের সম্পত্তি ক্রোক করা যেতে পারে।
এইটা আমি বোল্ড বোল্ড করে দিছি, দেখেন মানে মোটা হরফে লিখে দিছি যে স্বামী বা স্ত্রীকে দেওয়ানি কারাগারে আটক করে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারে ডিক্রি জারি করা যায় না। অর্থাৎ স্বামী বা স্ত্রীকে আপনি দেওয়ানি কারাগারে আটক করে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারে ডিক্রি আপনার জারি করা যায় না। অবাধ্য স্ত্রীকে তার স্বামীর সাথে যেতে বা বসবাস করতে আদালত বাধ্য করতে পারে না। এই ক্ষেত্রে ডিক্রি অমান্য করার একমাত্র প্রতিকার হলো দায়িকের অর্থাৎ স্বামী বা স্ত্রীর সম্পত্তি কি করা, রোধ করা। কতদিন কি একটু উল্টা বলছিলাম নাকি, মনে নাই? যাই হোক, তো আপনি জাস্ট দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের কথা এইটুকু মনে রাখেন, একমাত্র প্রতিকার কি, সম্পত্তি ক্রোধ করা। আর কি কিছু করা যাবে? আপনি জেলেও পাঠাইতে পারবেন না, তারে সংসার করতে কি বাধ্য করতে পারবে না। তাইলে অ্যাকচুয়ালি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করাই আপনার কি মিথ্যা। মানে ওনার যদি ওই মামলা চলাকালীন সময়ে ওনার যদি মানসিক অবস্থার পরিবর্তন না হয়, ওই একই মেন্টালিটি যদি থাকে, তাহলে কিন্তু মামলা জিতেও আপনার কোনো লাভ নাই। না না না, আপনি যে সম্পত্তি গুলা দিয়েছেন, এখন এটা আমি বলি, আপনি আপনি সম্পত্তি গুলা যে দিয়েছেন, এই সম্পত্তি তো স্ত্রীর দিয়া আপনি ধরেন কাবিন দিছেন 10 লাখ, সে জায়গায় ওই গহনা কাপড় চোপড়ের বদলে দেনমোহরের টাকা আপনি দেখাইছেন না উসুল এত, এটা তো আপনি দেখাইছেনই উসুল এত। হ্যাঁ সোনা নানা গহনাগাটি, এখন আপনি তো দিচ্ছেন তারে, ধরেন আপনি বলতেছেন যে দেন মোহরের টাকা তো তারে দিয়ে দিলাম, আবার সোনা গহনাও দিচ্ছি, কারণ সোনা গহনা তো তারে আপনি ভালোবেসে দিচ্ছেন উপহার, এখন ঝগড়ার সময় সে ওই উপহার আবার রাখতেন, তাই তো? জি। এটা তো আপনার উপহার। আচ্ছা, আমি আমি একটা খুব, আমি যেটা বলি দেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন যে খুব কম লোকই দেনমোহর দিয়ে বিয়ে করে। মানে আপনার অর্থ যে দেনমোহর 100% কে দিছে বলে? কেউই দেয় না, কেউই দেয় না, খুব কম মানুষ দেয়। আর উল্টা আপনি এই যে যে সোনা গহনা দিচ্ছেন এই বাবদ কিন্তু ওই জায়গায় আপনি কি দেখাচ্ছেন, উসুল। তো আপনি যে কেস বলতেছেন এটা খুব রেয়ার, মানে এটা ওই যে টাকাও দিছে আবার স্বর্ণ গহনাও দিছে। আর যার এই মন আছে, আমি বলি যার এই মন আছে যে দাম দেন মোহরের টাকা যে দিয়ে দিছে আবার গহনাও দিছে, তার মন কখনো পরে গিয়ে এইভাবে চেঞ্জ হয় না যে আমি গহনাও চাই। সেটা আপনি ওই আদালতে চাইতে পারেন যে আমি যে এত টাকা গয়না বয়না দিছি সেগুলা এখন আপনি যে দিচ্ছেন, কিন্তু না 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 না, এই জায়গায় আপনি তো খালি ওয়াইফ রে পাবেন, সম্পত্তি পাবেন না। দেখেন, তার মানে আমার দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলার একমাত্র প্রতিকার হলো হাজবেন্ড ওয়াইফের কি সম্পত্তি প্রয়োগ করতে পারে, এছাড়া আর কোনো প্রতিকার নাই। জি হ্যাঁ হ্যাঁ, সেটাই। জি। আচ্ছা দেখেন, আমরা আজকের লেকচারে চলে আসি ভাই। আজকে হচ্ছে আমাদের জারি মামলার দ্বিতীয় অংশ, জারি মামলা মানে ডিক্রি জারির দ্বিতীয় অংশ আর কি। আহ আমাদের পাশের উমা, সো উমা প্রশ্নে বলছে যে যে আদালত কর্তৃক ডিক্রি প্রদত্ত হয়েছে, তার আগে আপনারা প্রশ্নের পাশের উমত একটু চলে আসেন, গত দিনের যে প্রশ্ন পাশের উমত, এটা একটু চলে আসেন দেখেন। দেখেন পাশের উমতে বলছে যে ডিক্রি জারির জন্য সেই আদালতেই দরখাস্ত করতে হবে যে আদালত কর্তৃক ডিক্রিটি প্রদত্ত হয়েছে। আন্ডারলাইন করেন, এটা প্রশ্নেই আন্ডারলাইন করেন, যে আদালত কর্তৃক প্রদত্ত হয়েছে। এই শব্দগুলো দ্বারা তুমি কি বুঝো? যে আদালত কর্তৃক প্রদত্ত হয়েছে, এই শব্দগুলো দ্বারা তুমি কি বুঝো? এবং তারপরে জানতে চেয়েছে যে জারির দরখাস্ত দাখিলের সময়সীমা সংক্রান্ত বিধান সংক্ষেপে বর্ণনা করো, মানে জারির সময়, জারি মামলা করার সময়সীমা। তাহলে এই প্রশ্নে কয়টা অংশ বলেন তো, কয়টা অংশ? দুইটা। এক হলো বলছে যে জারি মামলা সে আদালতেই করতে হবে যে আদালত কর্তৃক ডিগ্রিটি প্রদত্ত হয়েছে, একটা। আর
2 নম্বর অংশ হলো জারি মামলার কি জানতে চেয়েছে, সময়সীমা। তো আমরা আজকের লেকচারে চলে আসি। দেখেন, প্রথমে আমরা আসি যে যে আদালত কর্তৃক ডিক্রিটি প্রদত্ত হয়েছে, আন্ডারলাইন করবেন, যে আদালত কর্তৃক ডিক্রিটি প্রদত্ত হয়েছে এটার অর্থ কি। আমরা গতদিন যখন জারি মামলা পড়া শুরু করি তখন একটা জিনিস আমি আপনাদের বলেছিলাম যে জারি মামলা ডিক্রিটা বিচারিক আদালত দেখ, আপিল আদালত দেখ, রিভিশন আদালত দেখ, যেই দেখ না কেন জারি মামলা করতে হবে কোথায়, প্রথম বা আদি আদালতে। মানে যে আদালত ওই মামলাটা বিচার করেছে সেই আদালতে। একটু দেখেন দেখেন যে দেওয়ানি কার্যবিধি 1908-এর আন্ডারলাইন করবেন 37 ধারা অনুযায়ী যে আদালত কর্তৃক ডিক্রিটি প্রদত্ত হয়েছে এর অর্থ হলো, আন্ডারলাইন করবেন, প্রথম বা আদি আদালত বা বিচারিক আদালত বা কোর্ট অফ কি ফার্স্ট ইনস্ট্যান্স। কি কি বললো, প্রথম বা আদি আদালত, বিচারিক আদালত বা কোর্ট অফ কি ফার্স্ট ইনস্ট্যান্স। নিম্নলিখিত আদালত সমূহে যে আদালত ডিক্রি প্রদান করা হয়েছে এর অন্তর্ভুক্ত হবে যথা কি কি দেখেন। 1 নাম্বার, প্রথম বা আদি আদালত বা প্রকৃতপক্ষে যে আদালত ডিক্রিটি প্রদান করেছে, বিচারিক আদালত। ধরেন সহকারী জজ যদি ডিক্রি প্রদান করে তাহলে আদি আদালত কে, সহকারী জজ। পরেরটা দেখেন, যে ক্ষেত্রে আন্ডারলাইন করবেন কোন আপিল আদালত ডিক্রিটি প্রদান করেছে, মানে ডিক্রিটা দিছে কে, বিচারিক আদালত দেয় নাই, দিছে কে, আপিল আদালত। সেই ক্ষেত্রেও উক্ত ডিক্রি, আন্ডারলাইন করবেন, বিচারিক আদালত কর্তৃক প্রদত্ত হয়েছে বলে গণ্য হবে। দিছে আপিল আদালত, বাট ভাবতে হবে কে দিছে, বিচারিক আদালত। বুঝেন কিনা। তারপরে দেখেন, যে ক্ষেত্রে বাদী বা জারিকারী আদালতের অবসান, সরি, আদি বা জারিকারী আদালতের অবসান হয়েছে সেই ক্ষেত্রে সময় এখতিয়ার সম্পন্ন অন্য কোন আদালতে। এখন আদি বা জারিকারী আদালতের অবসান হয়েছে, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আদি বা জারিকারী আদালতের অবসান হয়েছে মানে কি। অবসান হয়েছে মানে কি, অবসান হয়েছে মানে কি, যখন সে ডিগ্রিটা দিছিল তখন ছিল গোপালগঞ্জ সহকারী জজ। পরবর্তীতে যখন জারি মামলা করবে তখন দেখা গেল যে গোপালগঞ্জ আদালত আর নাই, গোপালগঞ্জ 2 ভাগে ভাগ হয়ে গেছে, একটা হলো টুঙ্গিপাড়া আর একটা হলো কোটালীপাড়া। তাহলে গোপালগঞ্জের অনুপস্থিতিতে পরবর্তীতে সময় এখতিয়ার সম্পন্ন যে আদালত সেই আদালতে জারি মামলা করতে হবে। বুঝেন নাই। ধরেন একটা সময় পর্যন্ত আমরা, গোপালগঞ্জ তো জেলা ছিল না, বা গোপালগঞ্জে 5টা থানাও একসময় ছিল না, বা 5টা থানার নাম ছিল কিন্তু 5টা থানা ছিল না। তো এরকম যদি হয় যে যখন ডিক্রিটা প্রদান করছে তখন একটা নাম ছিল, পরবর্তীতে ওই জেলাটা সম্প্রসারিত হয়েছে বা ওই জেলাটার নাম কি হয়েছে, চেঞ্জ হয়েছে, তাহলে দেখতে হবে যে যে আদালত ডিগ্রি দিছিল তাহলে সময় সম্পূর্ণ যে আদালতে দায়ের করা যায় সে আদালতে। বুঝতে পারছেন। অর্থাৎ দেখেন, কোন ডিগ্রি বিচারিক আদালত বা আপিল আদালত বা রিভিশন আদালত সহ যে আদালত কর্তৃক প্রদত্ত হোক না কেন ডিগ্রি জারির আবেদন করতে হবে সর্বদা কোন আদালতে, প্রথম বা আদি আদালতে। এটাই এতটুকুর উত্তর, একই কথা ঘুরাই ফিরাইয়া। তো আমরা চলে এসে দেখেন জারি দরখাস্ত দাখিলের সময় সীমা, জারি দরখাস্ত দাখিলের সময়সীমা। এখন উদাহরণস্বরূপ আমরা যখন প্রিলিমিনারি পড়া পড়ছিলাম আমরা এটা জানি, আমরা একটু আগে একটু বুঝি তারপরে ব্যাখ্যায় চলে আসি যে জারি মামলা যে ডিগ্রি পেল, ডিগ্রি পাওয়ার 3 বছরের মধ্যে জারি মামলা দায়ের করতে হবে। এই কথাটাই বলছে তামাদি আইনের 182 অনুচ্ছেদে। কত অনুচ্ছেদে, 82। আর তামাদি আইনের 182 অনুচ্ছেদে বলতেছে যে ডিগ্রিটা যদি নিবন্ধিত হয়, কি হয়, রেজিস্টার্ড হয়, নিবন্ধিত হয়, তাহলে জারি মামলা কত, 6 বছর। বুঝেন কিনা। তাহলে ডিগ্রি জারি মামলার সময় কত, 3 বছর অথবা 6 বছর। 3 বছর হলো কখন, যদি নিবন্ধিত না হয়, আর অনিবন্ধিত মানে নিবন্ধিত হলে কত, 6 বছর। আচ্ছা, এখন ধরেন ডিগ্রি জারির তামাদি মেয়াদ সম্পর্কে আমাদের তামাদি আইনের বলছে 182 অনুচ্ছেদে, 183 অনুচ্ছেদে, আর দেওয়ানি কার্যবিধির 48 ধারা। কত ধারা, তো তামাদি আইনের 182 অনুচ্ছেদে আমরা বুঝলাম। তামাদি আইনের 183 অনুচ্ছেদে বলতেছে যে ডিগ্রিটা যদি আদি আদালত, মানে আদি আদালত যদি হাইকোর্ট বিভাগ হয়, কে কে হয়, মানে নরমালি আমরা হাইকোর্ট বিভাগে যা করি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী অধিকাংশ আপিল বা রিভিশন যায়, আপিল বা রিভিশন যায়। কিন্তু কিছু কিছু মামলা আছে যে যে মামলাগুলো কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স আছে হাইকোর্ট বিভাগ, মানে যে মামলাটা সরাসরি হয় কোথায়, জাহাজের মামলা, কোম্পানির মামলা, এই মামলাগুলো সরাসরি হয় কোথায়, বা রিট মামলা কোথায় হয়, হাইকোর্টে। সো ওই দেওয়ানি নেচারের যে মামলাগুলো সরাসরি আদি এখতিয়ার প্রয়োগ করতে হাইকোর্ট বিভাগ, হাইকোর্ট বিভাগ যদি কোনো ডিক্রি দেয় তাহলে ওই জারি মামলাও করতে হবে কোথায়, হাইকোর্ট বিভাগে, 12 বছরের মধ্যে। কত বছর, এই কথাটাই বলছে 183 অনুচ্ছেদ। কত, 183। তাহলে বলেন তো তামাদি আইনের কত কত অনুচ্ছেদে বললো জারি মামলার কথা, 183 আর 183।
তো 182-তে বলতেছে হলো নর্মাল আমাদের এই নিম্ন আদালতের যে জারি মামলা করতে হবে 3 বছর অথবা কত 6 বছর। আর যদি এটা কি হয় এটা আপনার নিবন্ধিত হয় সেক্ষেত্রে কত 6 বছর। আর 183 অনুচ্ছেদে যে কথা বলতেছে এটা হলো কিসের, যে সকল মামলা আদি এখতিয়ার সরাসরি প্রয়োগ করবে কে, হাইকোর্ট বিভাগ। তো এই ক্ষেত্রে কোথায় করতে হবে পারে। এখন শুনেন, তামাদি আইনের একটা প্রশ্ন আসছিল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় এরকম, আমরা যখন তামাদি আইন পড়বো তখন পড়বো এরকম যে একটা ডিগ্রি দিছে অমুক তারিখে, ডিগ্রিটা সংশোধিত হয়েছে 1 মাস পরে, 1 মাস পর যেদিন সংশোধিত হয়েছে সেদিন থেকে 3 বছরের মধ্যে সে মামলা জারি মামলা করছে, একেবারে 3 বছরের যে শেষ দিন সেই দিন গিয়ে সে জারি মামলা করছে। পরীক্ষার প্রশ্ন জানতে চাইছে যে সে কি তার যে জারি মামলাটা এটা কি তামাদি দ্বারা বারিত হবে কিনা, হবে কিনা বলেন তো। আমি একটু দেওয়ানি কার্যবিধির আমাদের ইয়া বলি, যে আমাদের ধরেন ডিক্রি দিল আজকে হচ্ছে কয় তারিখ, 21শে এপ্রিল, ধরেন ডিক্রিটা দিছে 1লা এপ্রিল। দায়িকের আবেদনের প্রেক্ষিতে ডিক্রিটা সংশোধন করছে 30শে এপ্রিল 2024। সংশোধন করছে কবে, 30শে এপ্রিল। মানে ডিক্রিতে কি ছিল, ভুল ছিল। তো আদালত সংশোধন করছে 30শে এপ্রিল। দায়িক যে মামলা করছে 2027 সালের 30শে এপ্রিল, 2027 সালের 30শে এপ্রিল, কিন্তু মূল ডিগ্রিটা দিছিল কিন্তু 1লা এপ্রিল। এখন বলেন তো এই যে যে 27 সালের 30শে এপ্রিল যে মামলাটা করলো এটা কি তামাদি দ্বারা বারিত হবে কিনা, মানে জারি মামলার দরখাস্ত করতে হয়তো 3 বছরের মধ্যে। তো এখন আমরা যদি শেষ যেদিন সংশোধন করে দিছে 30শে এপ্রিল সেই দিন ধরলে 3 বছর হয়, কিন্তু যেদিন প্রথম ডিগ্রি দিছিল 1লা এপ্রিল সেই দিন ধরলে কিন্তু 3 বছরের কি বেশি হয়ে গেছে। বলেন তো কি হবে কিনা। সংশোধিত এক্স্যাক্টলি, আপনি যদি মনে করেন যে 1 বছর পরেও যদি সংশোধিত হয় তাহলে 3 বছর কাউন্ট হবে কি ওই 1 বছর থেকে 3 বছর, বুঝলেন কিনা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার 2 বছর পরেও সংশোধিত হয় তাহলে ওই 2 বছর পর থেকে কত 3 বছর। আর একটা জিনিস বুঝেন, যে ডিক্রি বা রায় সংশোধনের আবেদন বাদী পারে, বিবাদী পারে, আদালত স্বপ্রণোদিত হয়েও পারে। কে কে পারে, বাদী পারে, বিবাদী পারে, বা আর কে পারে, আদালত স্বপ্রণোদিত পারে। তো আপনি একটা জিনিস মনে রাখবেন, মূল ডিগ্রি যেদিনই দেখ না কেন যেদিন থেকে সংশোধিত হবে ওই দিন থেকে কত 3 বছর। তো এই ক্ষেত্রে মামলাটা তামাদি দ্বারা কি বারিত হবে না। আর আমি যেহেতু জানি আমি লিখে দিয়ে আসবো যে আর 3 বছরের মধ্যে তো বারিত হবে না, আর যদি ডিগ্রিটা যদি নিবন্ধিত হয় তাহলে তার জারি মামলা করে তামাদি মেয়াদ কত 6 বছর। বুঝতে পারছেন। তো এখন আমরা একটু পড়ি তারপরে ব্যাখ্যাটা দেই। দেখেন আমরা জারি দরখাস্ত দাখিলের সময়সীমা দেখেন, জারি মামলা দায়েরের তামাদি মেয়াদ অর্থাৎ ডিগ্রি জারির আবেদন কত সময়ের মধ্যে করতে হবে তা তামাদি আইনের আন্ডারলাইন করবেন 182 এবং 183 অনুচ্ছেদ এবং দেওয়ানি কার্যবিধির 48 ধারায় আলোচনা করা হয়েছে। তো তামাদি আইনের 182 এবং 183 অনুচ্ছেদ ডিগ্রি জারির এটা গোল দিবেন প্রাথমিক বা প্রথম দরখাস্ত, প্রাথমিক বা এই যে যে 182 এবং 83 অনুচ্ছেদে যে জারি মামলার কথা বলতেছে এটা কি দরখাস্ত, প্রাথমিক বা প্রথম দরখাস্ত দায়েরের তামাদি মেয়াদ উল্লেখ করা হয়েছে। অন্যদিকে দেওয়ানি কার্যবিধি 48 ধারায় ডিক্রি জারির গোল দিবেন নতুন আবেদন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন দায়েরের সর্বোচ্চ মেয়াদ উল্লেখ করা হয়েছে। যদি আপনাকে বলে যে ডিক্রি জারি প্রথম দরখাস্ত তাহলে 182 অথবা 183, যদি বলে নতুন দরখাস্ত বা ফ্রেশ অ্যাপ্লিকেশন তাহলে কত, তাহলে কত দ্বারা 48 দ্বারা। ধন্যবাদ। এখন আমরা চলে আসি দেখেন যে ডিক্রি জারির প্রথম আবেদন বা জারি মামলা দায়েরের মেয়াদ। আমি যে কথাটা বললাম সেটাই দেখেন যে তামাদি আইন 1908-এর 182 অনুচ্ছেদ অনুযায়ী আন্ডারলাইন করবেন ডিগ্রি প্রদানের তারিখ হতে 3 বছরের মধ্যে ডিগ্রিদার ডিগ্রি জারির বল দিবেন প্রথম আবেদন করবে। কতদিনের মধ্যে করবে, 3 বছরের মধ্যে। অর্থাৎ জারি মামলা দায়েরের তামাদি মেয়াদ হলো কত 3 বছর। তবে উক্ত ডিগ্রিটি বল দিবেন যদি নিবন্ধিত হয়, কি হয় নিবন্ধিত হয়, তবে জারি মামলা দায়েরের তামাদি মেয়াদ হলো কতদিন 6 বছর। এখন আপনাদের নতুন নতুন যারা শুনে ওনাদের কাছে অদ্ভুত লাগে যে জমি বেচা কেনার দলিল নিবন্ধিত হয়, চুক্তি নিবন্ধিত হয়, কিন্তু ডিক্রিও কি নিবন্ধিত হয়, হ্যাঁ ডিক্রিও নিবন্ধন করা যায়। আপনি যদি মনে করেন যে আপনার ডিগ্রি আপনি নিবন্ধন করে বাড়িতে টানাই রেখে দিবেন তাহলে কি নিবন্ধন করা যাবে। বুঝতে পারছেন, ডিক্রিও নিবন্ধন করা যায়। সো তামাদি আইনের দেখেন 183 অনুচ্ছেদ অনুযায়ী আন্ডারলাইন করেন যে ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ বল দিবেন আদি এখতিয়ার প্রয়োগে কোনো ডিগ্রি প্রদান করে
সেই ক্ষেত্রে জারি মামলা দায়ের করতে হবে উক্ত ডিগ্রি প্রাপ্তির কত বছরের মধ্যে? 12 বছর। এটা বুঝছেন যে হাইকোর্ট বিভাগ যখন এজ এ কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বা এজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন তিনি যখন কোনো ডিগ্রি দেয়, তখন ওই ডিগ্রির আবেদন জারি মামলা করতে হবে হাইকোর্ট বিভাগে কতদিনের মধ্যে? 12 বছরের মধ্যে। এবার আমরা ঝামেলা তো মিটে যাওয়ার কথা, যে জারি মামলার সময়সীমা তো আমরা পেয়ে গেলাম, আবার কেন তাহলে দেওয়ানি কার্যবিধির 48 ধারায় অ্যাকচুয়ালি কি বলছে দেখেন। ডিগ্রি জারির, আন্ডারলাইন করবেন, নতুন আবেদন বা জারি মামলা দায়েরের। নতুন আবেদন কেন শুনেন, আমাদের দেওয়ানি কার্যবিধির 48 ধারায় বলছে যে নিষেধাজ্ঞা ডিগ্রি ব্যতীত যে কোনো ডিগ্রির নতুন আবেদনের মেয়াদ হচ্ছে 12 বছর। কত বছর? 12 বছর। এখন আমরা অনেকেই বুঝি না, যারা প্রিলিমিনারি পড়ি, মুখস্থ করি, না বুঝে মুখস্থ করি বা এমনিও পড়ি, অধিকাংশই জানে না, বলবে যে এই জায়গা 3 6 বলা হলো, আবার এই জায়গা 12 কেন আসলো? ওই জায়গায় তো ঝামেলা মিটে যাওয়ার কথা, আসলো কেন? ধরেন এইভাবে চিন্তা করেন যে আনারুল হক সাহেবের কথাই বলি, উনি জারি মামলা করলেন, উনি জারি মামলা করলো 5 লাখ টাকা তাইককে অনুপ। তো জারি মামলা করার পর অনুপ আপিল করবে, আপিলের আগে অনুপ এসে জারিকারক আদালতে কি কিসের আবেদন করছে? স্থগিতের আবেদন করছে। এখন স্থগিতের আবেদন করে স্থগিত করছে আদালত, এদিকে আপিল তো চলমান আছে। আপিল কি চলমান আছে? আপিল ধরেন 5 বছর পর নিষ্পত্তি হয়েছে, কত বছর পর? 5 বছর পর নিষ্পত্তি। এখন আপিলে আবার আনোয়ার লোক সাহেবই জিতছে, মানে বিচারিক আদালতের রায় আপিলেও কি আছে? বহাল আছে। কিন্তু আনোয়ারুল হক সাহেব তো জানি মামলা আগেই করছিল, সেটা কি হয়ে আছে? স্থগিত হয়ে আছে। এখন যেদিন থেকে আপিল নিষ্পত্তি হলো, সেদিন থেকে 12 বছরের মধ্যে ওনাকে ডিক্রি জারির নতুন আবেদন করতে হবে। এই যে যে নতুন আবেদন, এটাই বলছে তামাদি, সরি, দেওয়ানি কার্যবিধি কত ধারায়? 48 ধারায়। বুঝতে পারছেন? আর এই যে যে ধরেন 5 বছর ধরে যে আপিল চললো, 5 বছর ধরে আপিল চললো না, এই 5 বছরকে যদি 100 বছর ধরে আপিল চলে, এই এই 100 বছর সময়টা বাদ যাবে তামাদি আইনের 15 ধারায়। কত ধারায় বলেন? তামাদি আইনের 15 ধারায়। তামাদি আইনের 15 ধারায় বলছে যে জারি কোনো মামলার কার্যক্রম, নিষেধাজ্ঞা বা অন্য কোনো কার্যক্রম দ্বারা যদি স্থগিত থাকে, তাহলে ওই স্থগিত থাকাকালীন সময়টা বাদ দিতে হবে। এটাই বলছে তামাদি আইনের কত ধারা? 15 ধারা। সো নর্মালি জারি মামলার প্রথম দরখাস্ত তামাদি আইনের 182 3 অথবা 6, পরবর্তী কোনো কারণে যদি আপনার স্থগিত থাকে, হয় তাই বা যে কোনো কারণে স্থগিত থাকুক, পরবর্তীতে যখন ওই স্থগিত আদেশটা কেটে যাবে, বুঝতে পারছেন, তখন থেকে নতুন আবেদন করতে হবে কতদিনের মধ্যে? 12 বছরের মধ্যে। এই 12 বছর কথাটাই বলছে কত ধারায়? আমাদের দেওয়ানি কার্যবিধির 48 ধারা। এই যে এবার পড়লে আমরা ভালো বুঝবো। দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর 48 ধারায় ডিক্রি জারির নতুন আবেদন, আন্ডারলাইন করবেন, নতুন আবেদন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন দায়েরের সময়সীমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী ডিক্রি জারির নতুন দরখাস্ত দায়েরের, আন্ডারলাইন করবেন, সর্বোচ্চ সীমা হলো কত? 12 বছর। 48 ধারা অনুযায়ী, এই যে এটা আন্ডারলাইন করেন, নিষেধাজ্ঞা ডিক্রি ব্যতীত, কি ডিক্রি ব্যতীত? যখন কোন অন্য কোনো ডিক্রি জারির আবেদন করা হয়, তখন জারিকারক আদালত 12 বছর অতিবাহিত হওয়ার পর দায়েরকৃত কোনো নতুন আবেদনের ভিত্তিতে কোনো আদেশ দিবে না। নিয়মটি হলো, এটা দেখেন, এটা বললে বোঝেন, নিয়মটি হলো ডিক্রি প্রদানের 3 বছরের মধ্যে ডিক্রি জারির প্রথম দরখাস্ত বা জারি মামলা করতে হবে। এই যে 3 বছরের মধ্যে যে দরখাস্তটা করতেছেন বা জারি মামলা করতেছেন, এটা কত অনুচ্ছেদ? 182। জারি মামলা দায়েরের পর, আন্ডারলাইন করবেন, কোনো কারণে যদি উক্ত জারি কার্যক্রম স্থগিত থাকে, যেমন এই যে দেখেন আন্ডারলাইন করেন, আপিলের কারণে স্থগিত থাকলে, কিসের কারণে? আপিলের কারণে স্থগিত থাকলে, তখন উক্ত আপিল নিষ্পত্তি হওয়ার পরবর্তী কত? 12 বছরের মধ্যে ডিক্রিদার যে কোনো সংখ্যক জারির নতুন আবেদন করতে পারে। যতবার থামবে ততবার আমি নতুন আবেদন করতে পারবো। কিন্তু প্রথম যে আবেদনটা করে সেটা হবে 182 অনুচ্ছেদ অনুযায়ী। পরবর্তীতে প্রথম আবেদনটা কোনো কারণে যদি স্থগিত থাকে, পরবর্তীতে আমি যতবার আবেদন করবো সেটা হলো কি আবেদন? নতুন আবেদন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন। এটা হলো দেওয়ানি কার্যবিধির কত ধারা? 48 ধারা। কেউ বুঝছেন কিনা? কোথায় বোঝেন নাই বলেন দি? কোথায় বোঝেন নাই? কোন প্রক্রিয়া বোঝেন নাই? 48 বোঝেন নাই না 182 বোঝেন নাই? 48 বোঝেন নাই, আচ্ছা। এই 48 বুঝতেন কে? দেন আনুর লোক সাহেব বলেন। আপিল স্যার যখন আপিল করা উনারে হবে, বুঝান, অনুপ্রিয় বুঝান। যখন আপিল করা হবে, কোনো নিয়ম শিখবে যেটা আবার তুমি 12 বছর ধরে নিয়ে নিতে হবে। হ্যাঁ, ফ্রেশ আপিল করবে। এটা ওইটুক বুঝলে বুঝবে।
কিভাবে বুঝলি বুঝে সেইভাবে বুঝেন। মক্কেল এইভাবে করলে তো টাকা দিবেন না, উনি ধরেন মক্কেল, কি করে টাকা নেবেন সেটা করেন। একটা মামলা মামলা নিয়ে আপিল করা চাইছে, তখন হাইকোর্টে যখন আপিল হলো, তখন আপিলের যে নিষ্পত্তি হয়ে গেছে সেখানে এসে কিন্তু আবার এটাই করতে হবে। আচ্ছা আমি বুঝাই, শোনেন, আমি বুঝাই, সময় নষ্ট করে লাভ নাই। দেখেন, ওই আগের যে ফ্যাক্টটা বলছিলাম, ধরেন একেবারে শুরু থেকে বোঝেন। আনোয়ারুল হক সাহেব 5 লাখ টাকা পায় আপনার কাছে। এখন আনোয়ারুল হক সাহেব মামলা করছে, দেওয়ানি মামলা, উনি বাদী, আপনি হচ্ছে বিবাদী, অনুপস্থিত বিবাদী। এখন আনোয়ারুল হক সাহেব মামলায় ডিগ্রি হয়েছে আনোয়ারুল হক সাহেবের পক্ষে, তার মানে আনোয়ারুল হক সাহেব হচ্ছে ডিগ্রিদার, আর অনুপস্থিত কি, দায়ী। আচ্ছা, এখন আনোয়ারুল হক সাহেব ডিগ্রির ফল ভোগ করার জন্য জারি মামলা দায়ের করছে। ইতিমধ্যে অনুপ জানতে পারলো যে আনোয়ারুল হক সাহেব দাঁড়ি মামলা দায়ের করছে, আর অনুপ হচ্ছে সংক্ষুব্ধ, অনুপ চাই কি, আপিল করতে চাই। তো অনুপ, আমরা জানি যে এই ক্ষেত্রে আপিলের আগে দেখবে যে জারি মামলা চলমান আছে কিনা, তাহলে জারি মামলা স্থগিতের আবেদন করবে অনুপ কোথায়, ওই জারিকারও আদালতে অথবা আপিল আদালতে, নাকি? আচ্ছা, এখন স্থগিতের আবেদন করলো এবং আদালত জারি মামলার কার্যক্রমটা কি করে দিল, স্থগিত করে দিল। তার মানে আপিল শুরু হয়ে গেল। এখন আপিল চলতেছে, আপিল ধরেন 5 বছর চলছে। 5 বছর চলার পরে আপিলেও আনোয়ারুল হক সাহেবই জিতছে, তার মানে অনুপের চূড়ান্ত পরাজয় হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আনোয়ারুল হক সাহেব তো ডিগ্রি জারির ফল কিন্তু এখন, মানে ডিগ্রির ফল কিন্তু এখনো ভোগ করে নাই। উনি মাত্র 5 বছর আগে একবার কি মামলা করছিল, জারি মামলা করছিল, যে মামলাটা কি অবস্থায় আছে, স্থগিত অবস্থায় আছে। এখন আনোয়ারুল হক সাহেবকে নতুন করে, মানে উনি যে জারি মামলা, ওই নতুন দরখাস্ত দিতে হবে, মানে আগের যে দরখাস্তটা আছে এটার জন্য নতুন দরখাস্ত দিতে হবে। এই নতুন দরখাস্ত দিতে হবে 12 বছরের মধ্যে, ওই যেদিন থেকে আপিল নিষ্পত্তি হয়ে গেল তার থেকে কত দিনের মধ্যে, 12 বছরের মধ্যে। এই কথাটাই বলছে আমার দেওয়ানি কার্যবিধির কত দাঁড়ায়, 48 দাঁড়ায়। স্যার এটা হচ্ছে নিচে মানে স্থগিত যেটা, হ্যাঁ, এই স্থগিত মামলাটা হলো আবার পুনরায় চালুর জন্য যে নতুন দরখাস্ত, যখন স্থগিতাদেশ কেটে যাবে তখন থেকে 12 বছরের মধ্যে। নতুন করে। জি, তার মানে এটাই বলছে দেওয়ানি কার্যবিধির কত দাঁড়ায়, 48 দাঁড়ায়। বুঝতে পারছেন? জি, কয়বার করবেন তাই, ধরেন আপনি একবার করছেন, স্যার তারপর স্যার বিষয় হ্যাঁ বলেন, আর একটু বলবো স্যার। বলেন। স্যার আমি চাচ্ছি কি, যে ধরেন এই 3 বছর যদি একবার অতিবাহিত হয়ে যায় তখন তো আর এই 12 বছরের সুবিধাটা আর উনি জি, শুরু হইলো তখন থেকে 12 বছর পর্যন্ত থাকতে হবে, এটাই তো বিষয় স্যার। পেয়াল আবার বলেন, আমার ফোন আসছিল, কথা শুনতে পারিনি, আবার বলেন কাইন্ডলি। স্যার আমি বলছি কি, যে এই যে 48 ধারাটা তো স্যার ওই সময় প্রয়োগ হবে স্যার যখন হচ্ছে এই আপিলটা স্যার স্থগিত হবে স্যার এই ডিক্রি জারির জন্য। স্যার স্যার ধরেন আপিল একজন করছে অলরেডি, আমি তখন জারি মামলা এটা স্যার এই করলাম আর কি, ওই যে কি বলে জারি মামলার জন্য স্যার আবেদন করলাম। এখন এর ভিতরে একজন ওই যে আবার আপিলও করে বসছে, তা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো স্যার আর এই জারি মামলা করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছিল স্যার এই 48 ধারা আসবে, তাই না স্যার? কেন, মানে আপনি বলতেছেন যে আগে আপিল করছে তাই? আগে আপিল তো না স্যার আমি বললাম, স্যার এই হ্যাঁ, জারি মামলার সময়সীমা তো স্যার 3 বছর। এখন স্যার আমি হ্যাঁ, 3 বছরের মধ্যেই করলাম। প্রথম দরখাস্ত 3 বছরের জি মধ্যেই স্যার। করতে হবে, প্রথম মামলা। জি জি, বলেন। হ্যাঁ স্যার, তা আমি করলাম, করার পরে স্যার এখন দেখলাম যে আরেকটা আপিল চলমান আছে। হ্যাঁ, হ্যাঁ বলেন। স্যার ধরেন এই আপিল চলমান আছে, এই আপিল যখন শেষ হবে স্যার তখন এই 48 ধারার প্রয়োগটা শুরু হবে না স্যার? হ্যাঁ, 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 12 বছর। হ্যাঁ, আপিল শেষ হওয়ার পরে এটাই 12 স্যার। বছর মানে আপনি ধরেন আপনার, হ্যাঁ হ্যাঁ। কারণ আপনি আপনি যে জারি মামলাটা করছিলেন ওটা তো তারিখ এসে স্থগিত করছে, ওই মামলাটা স্থগিত জি থাকা স্যার, জি অবস্থায় স্যার, জি স্যার, আপিল করলো। জি স্যার, আপিলে জি কি স্যার, আপনি জয়লাভ এইটা করলেন, আপিলে কি জয়লাভ করলেন, জয়লাভ করার মানে ওই জি স্যার। আপনি চূড়ান্ত ভাবে জিতে গেছেন। তাহলে এখন আপনার তো আবার জারি মামলা করতে হবে, কিন্তু এই জায়গার ওই জি স্যার, নতুন দরখাস্ত মেয়াদ করতে নাই। হবে। যেদিন থেকে জি আপিলটা স্যার, জি নিষ্পত্তি স্যার, জি হয়েছিল স্যার, জি সেদিন স্যার, থেকে কতদিন, 12 বছর। জি স্যার, জি স্যার, জি স্যার। তাহলে স্যার আমার বুঝ ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। এখন তানভীর জানতে চাইছে যে এই দরখাস্ত কয়বার করব, ঠিক আছে? আনারুল হক সাহেব একবার নতুন, মানে একবার তো স্থগিত থাকলো, আপিল নিষ্পত্তি হলো,
আবার দরখাস্ত করলো, নতুন দরখাস্ত, অনুপের দলবল বেশি, অনুপ সাহেব একেবারে লোকজন আইসা আনিরুল হক সাহেবের জারি কার্যক্রমে বাধা দিয়ে রাখছে। বাধা দিলে আনিরুল হক সাহেব পরে আবার এসে দরখাস্ত দেবে, যে কয়বার বাধা দিবে, যে কয়বার থামিয়ে যাবে, সেই কয়বার দিবে। কোনো আপত্তি আছে আপনার? টাকা যাবে ওনার, আপনার কোনো আপত্তি? ঠিক আছে। নতুন দরখাস্ত ইচ্ছা করলে 100 বারও করা যাবে। এটা দেখেন, তো দেখেন এখন এখন যে ঝামেলাটা আপনাদের বাদে আমি একটু বুঝাই, সেটা হচ্ছে যে আমরা বলতেছি যে নতুন দরখাস্ত করতে হবে 12 বছরের মধ্যে, তাই না? তাহলে এখন ধরেন আজকে উনি প্রথম জারি মামলাটা করলো 2024 সালে, জারি মামলাটা স্থগিত আছে, আপিলটা চলতেছে, আপিল ধরেন 20 বছর চলছে, 20 বছর পরে গিয়ে আনারুল হক সাহেবের পক্ষে রায় আসছে, মানে উনি ডিগ্রি পাইছে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে 20 বছর তো হয়ে গেছে, তাহলে তো 12 বছরের বেশি সময় হয়ে গেছে। 20 বছরকে 100 বছর হইলেও এই আপিল যেদিন থেকে নিষ্পত্তি হয়ে যাবে সেদিন থেকে 12 বছর, বুঝতে পারছেন? আর এই যে 12 বছর মাঝের actually, জি স্যার। এই 20 বছরটা বাদ যাবে তামাদে এনের 15 দ্বারাই। ক্লিয়ার? আচ্ছা দেখেন, 16 ধারাতে কাম নাই, 16 ধারা নিলাম রদ। জি জি, দেখেন এখানে, দেখেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, আন্ডারলাইন করেন, প্রবঞ্চনা বা শক্তি প্রয়োগের দ্বারা ডিক্রি জারিতে বাধা প্রদান করা হলে 12 বছর পরেও ডিক্রি জারির দরখাস্ত দায়ের করা যায়। প্রতারণা করে বা কি প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে যদি বাধা প্রদান করা হয়, তাহলে 12 বছর পরেও ডিক্রি জারির নতুন দরখাস্ত দায়ের করা যায়। ক্লিয়ার? হ্যাঁ, আশা করি জারি মামলার সময়সীমা বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের 6 নাম্বার প্রশ্নটা একটু যদি দেখি, দেখেন যে ডিক্রি কার্যকরকরণের পূর্বেই যদি দেনাদার মারা যায়, অনুপ মারা গেছে, আনারুল হক সাহেব 5 লাখ টাকা পাবে, জারি মামলা করতে যাবে, তার আগে অনুপ আর নাই, তাহলে এখন আনারুল হক সাহেবের করণীয় কি? সেক্ষেত্রে দেখেন আমাদের দেওয়ানি কার্যবিধির 50 ধারা অনুসারে ডিক্রিদার, আন্ডারলাইন করবেন, মৃত দায়িকের প্রতিনিধির বিরুদ্ধে, মৃত দায়িকের বৈধ প্রতিনিধি লেখেন, এখানে একটু তীর চিহ্ন দিয়ে প্রতিনিধির আগে লেখেন বৈধ। মৃত দায়িকের কার বিরুদ্ধে? বৈধ প্রতিনিধির বিরুদ্ধে ডিক্রি জারির আবেদন করতে পারবে। 50 ধারায় বলা হয়েছে যে ডিক্রি বলবৎকরণের পূর্বেই যদি ডিক্রির দায়িক মারা যায়, তবে মৃত দায়িকের বৈধ প্রতিনিধির বিরুদ্ধে ডিক্রিদার ডিক্রি জারির আবেদন করতে পারবে। বুঝতে পারছেন? তবে এক্ষেত্রে আন্ডারলাইন করবেন, 21 আদেশের 22 বিধি অনুসারে ডিক্রিদার জারি মামলার ক্ষেত্রে অবশ্যই মৃত দায়িকের বৈধ প্রতিনিধিকে নোটিশ কি দেবে? নোটিশ প্রদান হবে। আমরা যখন প্রিলিমিনারি পড়েছিলাম, ওখানে একটা প্রশ্ন ছিল যে ডিক্রি জারি মামলায় কখন নোটিশ দিতে হবে। 2 বছরের মধ্যে করলে নোটিশ দেওয়া লাগবে না, কিন্তু বৈধ প্রতিনিধির বিরুদ্ধে করলে, একদিন পরে করলেও কি নোটিশ দেওয়া লাগবে, মনে আছে? জি, সেটাই। আচ্ছা, আমরা এই যে থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে আমাদের প্রশ্নের কোনো অংশ না, বাট আমাদের জানতে হবে। দেখেন, ডিক্রি জারিতে বিঘ্ন সৃষ্টি, ডিক্রি জারিতে কি সৃষ্টি? মানে জারি কার্যক্রমে বাধা দিছে, অনুপয়সা বাধা দিছে, অনুপরি যে সম্পত্তি ছিল 1 কাঠা 5 কাঠা জমি, অনুপয়সা নিলাম যারা ডাকতেছিল তাদের বলছে ভাঙচুর করে নায়কের মতো সরাই দিছে, ডিক্রি জারিতে বাধা দিছে। তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর 74 ধারা এবং 21 আদেশের 98 বিধি অনুসারে, আন্ডারলাইন করবেন 74 ধারা আর কত, 21 আদেশের 98 বিধি অনুসারে ডিক্রি জারি কার্যক্রমে বাধা সৃষ্টিকারী দায়িককে, আন্ডারলাইন করবেন, 30 দিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটকের জন্য আদেশ দিতে পারে। তো যদি ডিক্রি জারি কার্যক্রমে কেউ বাধা সৃষ্টি করে, এটা হলো কত ধারা, 74 ধারা আর 21 আদেশের কত বিধি, 98 বিধি, কতদিন সময় দিবে? মানে সময় বলতে 30 দিন দেওয়ানি কারাগারে কোথায় আটক রাখবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা প্রশ্নের অংশ না, বাট আমাদের একটু জানা দরকার, সেজন্য। তারপরটা দেখেন যে জারি মামলায় কোন কোন সম্পত্তি ক্রোক করা যায় আর কোন কোন সম্পত্তি ক্রোক করা যায় না। এই কোন কোন সম্পত্তি ক্রোক করা যাবে আর কোন কোন সম্পত্তি ক্রোক করা যাবে না, এটা বলছে 60 ধারায়। কত ধারায়? কোন আইনের 60 ধারা? দেওয়ানি কার্যবিধির 60 ধারায়। দেখেন কোন কোন সম্পত্তি ডিক্রি জারিতে ক্রোক করা যায় এবং কোন কোন সম্পত্তি ডিক্রি জারিতে ক্রোক করা যায় না, এ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 60 ধারায় আলোচনা করা হয়েছে। তো দেখেন, আন্ডারলাইন করেন যে যে সম্পত্তি ক্রোক করা যায়, দেওয়ানি কার্যবিধি 60 ধারা অনুযায়ী নিম্নলিখিত সম্পত্তি ক্রোকে একটা ওকার দেন, ক্রোক করা যায়। পাইছেন? বুঝতে পারছেন না মনে হয়?
আপনি ভাবছেন না? এই যে প্রয়োগ প্রয়োগ করা যায়। যারা বেশি দুর্বল তারা এই থার্ড ব্র্যাকেটের অংশ আপনার পড়ার দরকার নাই। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন, জমি, বাসগৃহ, দালান কোঠা, অর্থ, চেক, বিল অফ এক্সচেঞ্জ, কোম্পানির শেয়ার, বিক্রয়যোগ্য স্থাবর অস্থাবর সম্পত্তি ইত্যাদি কি করা যায়? প্রয়োগ করা যায়। তাহলে দেখেন কোন কোনগুলো প্রয়োগ করা যায় না, এটাও বলছে কত দাঁড়ায়? 60 দাঁড়ায়। কি কি প্রয়োগ করা যায় দেখেন। দায়িক, স্ত্রী সন্তানের পরিধেয় বস্ত্রাদি, রান্নার সামগ্রী, এগুলা কি প্রয়োগ করা যাবে? যাবে না। দায়িক কৃষিজীবী হলে চাষের যন্ত্রপাতি যেমন গরু, মহিষ, বীজ ইত্যাদিও কি করা যাবে না। সে যদি এখন আর গরু দিয়ে কেউ চাষ করে না, মানে কম করে, তো গরু, মহিষ, বীজ ইত্যাদি ক্রয় করা যাবে না। তারপরে কি? হিসাবের খাতা, সরকারি কি পেনশন, শ্রমজীবীর মজুরি, বাধ্যতামূলক সঞ্চয়, ব্যক্তিগত সেবার অধিকার ইত্যাদি প্রয়োগ করা যাবে না। তানভীরের বিরুদ্ধে মামলা করছে, তানভীরের যে বই খাতা আছে, বার কাউন্সিলের খাতা, এটা ক্রয়োগ করা যাবে কিনা বলেন? ক্রয়োগ করে করবে কি উনি? আসেন। সো এগুলো একবার দেখলে আপনি বুঝবেন যে কি কি ক্রয়োগ করা যায় আর কি কি ক্রয়োগ করা যায় না। এখন 6 নম্বর প্রশ্ন একটা বিবিআই প্রশ্ন, একটা প্রবলেমেটিক প্রশ্ন একবার এসেছিল, আমরা একটু পড়ি। শিপন সাহেব কই গেল? রুবেল সাহেব আসেন, আমরা এই এই সমস্যাটা দেখবো। দেখেন, কামালের জমির দখল পুনরুদ্ধার সংক্রান্ত মামলায় জামালের বিরুদ্ধে ডিক্রি মামলায় আদালতের কর্মচারী প্রতিবেদন দেয় যে কামাল বরাবর জমিটির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। এই পর্যন্ত একটু পড়ি। দেখেন, এই জায়গায় মামলা, এটা মানে ডিক্রিদার কে বলেন তো? কামাল। কামাল, সে দায়িক কে? জামাল। সে জারি মামলা করছে। জারি মামলা করার পরে আদালতের যে কর্মচারী সে এসে বলছে যে ইওর অনার, যে ওই জামালের জমি মানে দায়িকের জমি ডিক্রিদার কামাল বরাবর বুঝিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? কিন্তু তৃতীয় পক্ষ শিপন উক্ত আদালতে দরখাস্ত দিয়ে অভিযোগ করে যে যে মামলার জমির পরিবর্তে, এটা অস্বীকার দেন, বানানটা ভুল আছে, দীর্ঘই হয়ে গেছে, মামলার জমির কি পরিবর্তে পার্শ্ববর্তী জমি অর্থাৎ শিপনের মালিকানাধীন জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। কাহিনী বুঝেন। মামলা করছে কামাল, মানে কার বিরুদ্ধে? কামালের বিরুদ্ধে। ডিক্রি পাইছে কে? কামাল। ডিক্রিদার কে? কামাল। জারি মামলা করছে কে? কামাল। কামাল জারি মামলা করার পর আদালতের কর্মকর্তা এসে বলতেছে যে ইওর অনার, জামাল মানে দায়িকের স্থাবর সম্পত্তি কামালকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই পর্যন্ত। এখন শিপন এই মামলার কেউ না। শিপন এই মামলার কি কেউ না। শিপন এসে দাবি করতেছে ইওর অনার, জামালের সম্পত্তি দেয় নাই, বা জামালের সম্পত্তি দিলেও আমার সম্পত্তিও বুঝাই দিছে কারে? কামাললে। কিন্তু অ্যাকচুয়ালি তো আমি এই মামলার কেউ না। তাহলে থার্ড পার্টির জমি বুঝাই দিছে জারি মামলার ক্ষেত্রে ডিক্রিদারকে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যে কারণে শিপন তার জমির পুনর্বহাল চায়। শিপন বলতেছে যে আমি তো এই মামলা কেউ না, আমার জমি কেন টিজারি মামলায় কামাল রে বুঝাই দেওয়া হলো। তো কামাল দাবি অস্বীকার করে। কামাল বলতেছে যে না, তোমার কথা, কামাল বলতেছে শিপন তোমার কথা ঠিক না, আমারে জামালের জমি বুঝাই দিছে। তো আমরা দেখি, চলে আসি। দেখেন, এখন এই ক্ষেত্রে আদালতে করণীয় কি, মানে এই ক্ষেত্রে শিপনের দাবির প্রেক্ষিতে আদালত কি করতে পারে? শিপনের জায়গা কি মামলার বিক্রিদার না তাই বলেন তো? উনি কেউ না, উনি হলো কে? থার্ড পার্টি, বাট উনার জমি জারি মামলায় বুঝাই দেওয়া হয়েছে ডিক্রিদারকে। তো এখন আদালত কি করতে পারে? দেখেন, ফ্যাক্টটা বুঝতেন? জি। তাহলে বিচার্য বিষয় দেখেন যে উল্লেখিত ঘটনায় শিপনের দাবির প্রেক্ষিতে আদালতের করণীয় কি তা আলোচনা করতে হবে। তো আমরা প্রথমে চলে এসে দেখেন যে আইনগত পর্যালোচনা। শিপন এক্ষেত্রে তার বেদখল হওয়া সম্পত্তি সম্পর্কে, এই বেদখল হওয়া এখানে একটু সম্পত্তিটা লেখেন, বেদখল হওয়া সম্পত্তি সম্পর্কে পাইছেন? দেওয়ানি কার্যবিধির 21 আদেশের গোল দিবেন 100 বিধিতে। কত বিধিতে? 21 আদেশে মোট বিধি আছে কয়টা জানেন? 103টা। সো 100 বিধিতে ডিক্রি জারিকারক আদালতে অভিযোগ জানাতে, মানে যারা দেওয়ানি প্র্যাকটিস করেন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম ফ্যাক্ট আসতে পারে যে জারি মামলায় আরেকজনের স্থাবর সম্পত্তি বুঝাই দিছে। তো আপনি যে এই যে শিপন তার
আদালতে দরখাস্ত দিবে কত ধারায়, মানে 21 কত বিধিতে, 100 বিধিতে। তারপরে দেখেন 21 100 বিধি অনুসারে শিপনের বেদখল সংক্রান্ত দরখাস্তের প্রেক্ষিতে উক্ত জারিকারী আদালত কি করতে পারে দেখেন, উক্ত একই বিষয়ে তদন্তের জন্য একটি দিন ধার্য করবেন। তদন্তের জন্য ওই বিষয় তদন্ত করার জন্য কি করবে, একটা দিন ধার্য করবেন। তারপরে যে ব্যক্তির বিরুদ্ধে উক্ত অভিযোগ দায়ের করা হয়েছে তথা কামালকে হাজির হতে এবং উক্ত বিষয়ে উত্তর দিতে সমন ইস্যু করবে। এবং আদালতে বলবে যে, আদালত বলবে যে শিপনকে হাজির হওয়ার জন্য এবং ওই বিষয়ে কি দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য। অতঃপর আদালত যদি সন্তুষ্ট হয় যে আবেদনকারী অর্থাৎ শিপন নিজের সম্পত্তিতে, আন্ডারলাইন করবেন, দখলে ছিল, আদালত যদি কি হয়, উভয়ের শুনে যদি সন্তুষ্ট হয় দখলে ছিল কে, শিপন বা দেনাদার ব্যতীত অন্য কোনো ব্যক্তির জন্য দখলে ছিল, সেই ক্ষেত্রে, বা দেনাদার ব্যতীত, দেনাদার ব্যতীত মানে এই জায়গায় দেনাদার কে ছিল বলেন তো, জামাল, দেনাদার জামাল না, এই ডিক্রি জারি তো আপনার জানার আছে। হয়তোবা আহ আপনি যখন দেওয়ানি প্র্যাকটিস করবেন এক জীবনে আপনি এই সকল স্টেপ নাও পাইতে পারেন, মানে এই জারি মামলার এত স্টেপ দেওয়ানি যারা উকিল সাহেব আছে দেখা গেলো দুই একজন দেখা পাইতেও পারে, নাও পাইতে পারে, ম্যাক্সিমাম এই পর্যন্ত নাও জান নাই, বাট আপনার জানা থাকলো আর কি। দেখেন, সো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যেখানে ছিলাম আর কি, যে অতঃপর আদালত যদি সন্তুষ্ট হয় যে উক্ত আবেদনকারী অর্থাৎ শিপন নিজের সম্পত্তিতে দখল ছিল, মানে আদালত শিপনরেও শুনলো, কামালরেও শুনলো, এবং আদালত বুঝতে পারলো যে আসলে শিপন তার সম্পত্তিতে দখলে ছিল, অথবা দেনাদার ব্যতীত মানে জামাল ব্যতীত অন্য ব্যক্তির জন্য দখলে ছিল। শিপন বললো যে আমি জামালের ওই সম্পত্তি হলো আমার, আমি দখলে ছিলাম, অথবা শিপন বলতেছে যে আমার না হলেও ওই সম্পত্তি হলো আনোয়ার লোক সাহেবের, আনোয়ার লোক সাহেবের জমিতে আমি থাকি। তো সেই ক্ষেত্রে আদালত 21 আন্ডারলাইন করবেন 101 বিধি অনুযায়ী আবেদনকারী শিপনকে উক্ত সম্পত্তি দখলে রাখার নির্দেশ দেবেন। এবং আদালত যদি এটা দেখে সন্তুষ্ট হয় তাহলে কামালের কাছ থেকে দখল নিয়ে দখল ফিরিয়ে দিবে কারে, শিপনকে। এছাড়া 21 101 বিধি অনুযায়ী আদেশটি যদি শিপনের বিরুদ্ধে যায়, মানে আদেশ যদি শিপনের যদি ওই সম্পত্তি তারা কি কি না দেয়, তাহলে শিপন 21 আন্ডারলাইন করেন 103 বিধিতে উল্লেখিত বিধান অনুসারে নতুন মকদ্দমা দায়ের করতে পারে। তাহলে এখানে আমার যে বিষয়টা দাঁড়ালো, শিপন দরখাস্ত করবে 21 বিধিতে, আদালত তদন্ত কইরা বা শুনানি কইরা আদালতের কাছে যদি মনে হয় যে না আসলেই শিপন দখলে ছিল, শিপনের দখল ফিরাই দেবে 101 বিধিতে। আর 101 বিধিতে যদি দখল না দেয় তাহলে শিপনের বিরুদ্ধে অর্ডারটা গেল, তাহলে শিপনের প্রতিকার হলো 103 বিধিতে বলতে এই বিষয়ে সে নতুন মামলা দায়ের করতে পারবে। বুঝতে পারছেন? তাহলে আমি এখানে পেলাম 100 বিধি, 101 বিধি, আর কত, 103 বিধি। তো সিদ্ধান্ত যদি দেখেন, সুতরাং শিপন উক্ত সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য 100 বিধিতে ডিক্রি জারিকারী আদালতে দরখাস্ত দাখিল করতে পারেন। বুঝতে পারছেন? সো কি দাঁড়ালো, অর্থ যেটা দাঁড়ালো যে ক্ষেত্রে দায়িকের সম্পত্তি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির সম্পত্তি জারি মামলায় কি নিয়ে নেওয়া হয়, কি সম্পত্তি, স্থাবর সম্পত্তি, সেই ক্ষেত্রে ওই তৃতীয় ব্যক্তির প্রতিকার হচ্ছে 21 কত বিধিতে দরখাস্ত দেওয়া, 21 বিধিতে। এবং আদালত ওই বিষয়ে তদন্ত করবেন, উভয় পক্ষের শুনবেন, শোনার পরে যদি মনে হয় যে না আসলেই তৃতীয় পক্ষ দখলে ছিল তাহলে দখল ফিরাই দিবে, আর যদি মনে করে যে দখলে ছিল না তাহলে তৃতীয় পক্ষের প্রতিকার হচ্ছে কি 103 বিধিতে নতুন মামলা দায়ের করতে। বুঝছেন না? আজকে আমাদের ডিগ্রি জারির শেষ শেষ যে সমস্যাটা দেখেন। ও আর একটা বিষয়, ডিগ্রি জারির মুসাবিদা পড়া লাগবে না, অ্যাকচুয়ালি ডিগ্রি জারির কোনো মুসাবিদা হয় না। ডিগ্রি জারির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দরখাস্ত করে, ডিগ্রি জারির ক্ষেত্রে হলো আদালতের ফর্ম আছে, মানে আপনি কোন জারি মামলা করবেন আদালতের ফর্ম আছে, ওই জায়গায় বিস্তারিত সবকিছু লিখতে হয়। তো আমরা যখন আর্জি লিখি বা অন্যান্য দরখাস্ত লিখি এরকম ডিগ্রি জারির দরখাস্ত লেখা জারি মামলা। কিন্তু আপনি এই যে 100 ধারার দরখাস্তটা আবার এরকম হবে, বুঝেন কিনা? যদি এই ফ্যাক্টটা বললো যে একটা মুসাবিদা করুন, এই জায়গায় তো আমরা ফ্যাক্ট আকারে লিখলাম, যদি মুসাবিদা লিখি তাহলে আবার ওই যে মোকাম অমুক আদালত, তারপরে দেওয়ানি মামলা নং এত, তারপরে হচ্ছে আপনার ডিক্রিদার ক সমান সমান ডিক্রিদার অমুক না, এই জায়গা তো আমি দরখাস্ত করতে থার্ড পার্টি, শিপন সমান সমান হচ্ছে মানে আপনার দরখাস্তকারী, আর অমুক অমুক সমান সমান হচ্ছে প্রতিপক্ষ বা ডিক্রিদার, তারপরে তৃতীয় পক্ষ মানে দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে তখন শিপন ব্যাখ্যা দিবে যে অমুক মামলায় জারি মামলা দায়ের করা হয়, বিষয় তো যে দেওয়ানি কার্যবিধি 21 কত বিধিতে দরখাস্ত হবে, 100 বিধিতে। তারপরে বলবেন যে এই মামলার বাদী বিবাদী ছিল কামাল আর জামাল, কামালের পক্ষে ডিক্রি হয়, কামাল
ডিক্রি জারি মামলা করে এত তারিখে আদালত জারি প্রক্রিয়ায় জামালের সম্পত্তি বুঝাই দিতে গিয়ে আমার সম্পত্তি বুঝাই দিছে, সো আমি তৃতীয় পক্ষ হিসেবে এই দরখাস্তটা দায়ের করছি যাতে আমার দখল আমারে কি ফেরত দেওয়া হয়। হুজুর আদালতে বিনীত নিবেদন এই যে আমার দখল যদি ফিরাই না দেন তাহলে আমার কি হয়ে যাবে, অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তারপরে আপনি বললেন তফসিল বর্ণিত ভূমির বিবরণ, যে ডানে এই, বামে এই, উত্তরে এই, দক্ষিণে এই, পূর্বে এই, পশ্চিমে এই, এত নাম্বার মৌজা, তারপরে আপনি দিলাম হলফনামা, তারপরে এই তো, বুঝতে পারছেন? মোটামুটি সব দরখাস্তের ফরম্যাট কিন্তু কি এক। আচ্ছা, তো আজকে আমাদের যে জারি ডিক্রি জারির ক্ষেত্রে আমাদের যে সর্বশেষ যে সেটা একটু দেখবো। দেখেন, সেটা হচ্ছে যে আমরা ঘটনার বিবরণী দেখি। আমাদের 16 বিজিএস পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল, লেস ইম্পর্টেন্ট, এটা এত ঝামেলা লাগলে পড়া লাগবে না, বাট জেনে রাখেন আর কি। আমার তো মনে হয় যে এগুলো আপনারা যেভাবে পড়লাম লিস্ট একবার একটু ভিডিও দেখলে বা বাসায় বসে রিডিং করলে এমনি মনে থাকার কথা, এগুলো মুখস্থ করার কিছু নাই। কারণ আপনি যখন একটা জিনিস সেভাবে চিন্তা করেন, মানে আমরা এমন ভাবে পড়বো যাতে ওই পরীক্ষার আগের রাত্রে আর পড়ার কিন্তু সুযোগ আপনার এগুলো সব দেখার সুযোগ আছে নাই, কিন্তু আপনি পরীক্ষার আগের রাতে সুযোগ এইভাবে দেখতে পারেন যে আমি এই শীটটা উল্টাইলাম, ও এই ঘটনাটা এই বিধি আমার মনে আসছে, আমি বিস্তারিত লাইন বাই লাইন পড়ার কিন্তু সুযোগ নাই। এইভাবে আর কি, এইভাবে আহ, মানে প্রস্তুতি নিতে হবে। দেখেন, একটি অর্থ ডিক্রিটারি মামলায় জারিকারী আদালত ডিক্রিটারের আবেদন ক্রমে একটি সম্পত্তি ক্রোক করেন। মানে ধরেন আনোয়ারুল হক সাহেব অর্থের ডিক্রি পাইছে, কারণ আনোয়ারুল হক সাহেবের আবেদনে একটা সম্পত্তি কি করছে, ক্রোক করছে। কার সম্পত্তি ক্রোক করলো, দায়ীকে। এতে সংক্ষুব্ধ হয়ে এক সম্পত্তিটি ক্রোকযোগ্য নয় দাবিতে ক্রোক মুক্ত করার নিমিত্তে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অর্ডার 21-58 এর অধীনে একটি দরখাস্ত দাখিল করে। এক্স একজন ব্যক্তি, সে বলতেছে যে যে সম্পত্তি ক্রোক করা হয়েছে এই সম্পত্তি কি ক্রোকযোগ্য নয়। কোন কোন সম্পত্তি ক্রোকযোগ্য আর ক্রোকযোগ্য না, ক্রোক কততে বলেন তো, কোথায় বলছে? 60 ধারায়। এখন সে দরখাস্ত দিছে কততে, 21 কততে, 58-তে। এখন বিচার্য বিষয় দেখেন, এক্স এর দরখাস্তটি নিষ্পত্তির পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে। এখন এই দরখাস্তের ক্ষেত্রে আমাদের যে জারিকারক আদালত উনি আসলে কি করতে পারে, ক্রোক মুক্ত করার মানে ক্রোক বাতিল করার আদেশ দিতে পারে কিনা। দেখেন, আইনগত পর্যালোচনা, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 21 আদেশের আন্ডারলাইন করবেন 58 এর অধীন দরখাস্ত দাখিল করা হলে আদালত উক্ত আপত্তিকারীর দাবি তদন্ত করে দেখবে। কি করবে, তদন্ত করে দেখবে। এরূপ দাখিলকৃত দরখাস্ত সিআরও ভলিউম 1, সিআরও মানে হলো সিভিল রুলস এন্ড অর্ডার, সিআরও মানে কি সিভিল রুলস এন্ড অর্ডার, সিভিল রুলস এন্ড অর্ডারের এক ভলিউম 1, এটা হলো ভলিউম, বুঝতে পারছেন? ভলিউম 1 এর বিধি কত, 774 বিধি অনুযায়ী বিবিধ মামলা নামে হিসেবে রেজিস্ট্রি হয়। আপনি এভাবে বলতে পারেন যে এই যে 21 আদেশের 58 বিধিতে যে দরখাস্তটা করলো এটা বিবিধ মামলা হিসেবে রেজিস্ট্রি হবে। সিভিল রুলস এন্ড অর্ডার আপনার মনে না থাকলে সমস্যা নাই, কি বলবেন, বিবিধ মামলা হিসেবে রেজিস্ট্রি হবে। তাই বিবিধ মামলা শুনানি ও নিষ্পত্তির বিধানসমূহ অনুসরণ করতে হবে। অপর পক্ষকে অবশ্যই কি দিবে, নোটিশ প্রদান পূর্বক শুনানির দিন ধার্য করে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে সিদ্ধান্ত দিতে হবে। মানে উনি তো দরখাস্তটা দিয়ে দিল বিবিধ মামলা, অপর পক্ষরই দিবে কি নোটিশ, যখন উভয় পক্ষ হাজির হবে তারপর শোনামেলা করে কি দিবে, সিদ্ধান্ত। আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে জারি মামলা, আন্ডারলাইন করেন, বিলম্বিত করার জন্য এরূপ দরখাস্ত করা হয়েছে, আদালত যদি বুঝতে পারে অ্যাকচুয়ালি এই দরখাস্তটা দিচ্ছে জারি মামলা কি বিলম্ব করার জন্য, সেক্ষেত্রে আদালত উপযুক্ত শুনানি ব্যতীত এরূপ দরখাস্ত নামঞ্জুর করতে পারে বা তদন্তের আদেশ দানে বিরত থাকতে পারে। আদালত যদি দরখাস্ত পাইয়েই মনে করে যে এরকম দরখাস্ত দেওয়ার কোনো ভিত্তি নাই, অ্যাকচুয়ালি সে চাইতেছে জারি মামলাটা কি হোক, বিলম্ব, সেই ক্ষেত্রে দরখাস্ত সাথে সাথে নামঞ্জুর। কিন্তু দেখেন, বিধি 59 অনুযায়ী দরখাস্তকারীকে প্রমাণ করতে হবে যে ক্রোকের তারিখে উক্ত ক্রোকবদ্ধ সম্পত্তিতে সে দখলে ছিল বা তাতে তার কি ছিল, স্বার্থ ছিল। 59 বিধিতে বলতেছে সে তো ক্রোক বাতিল করার আবেদন করলো, বাট তাকে আগে দেখাইতে হবে যেদিন সম্পত্তিটা ক্রোক করলো সেদিন এই সম্পত্তিটা সে দখলে ছিল অথবা তাতে তার কি ছিল, স্বার্থ ছিল। বিধি 60 অনুযায়ী তদন্ত শেষে আদালত যদি দরখাস্তকারী আপত্তি সম্পর্কে সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আদালত ক্রোক আদেশ প্রত্যাহার করে উক্ত সম্পত্তি মুক্ত করার আদেশ দিতে। সুতরাং বিধি 60 অনুযায়ী তদন্ত শেষে আদালত যদি দরখাস্তকারী আপত্তি সম্পর্কে সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আদালত ক্রোক আদেশ প্রত্যাহার করার জন্য সম্পত্তি মুক্ত করার আদেশ দিতে পারে। আপনার মনে করেন এই উদাহরণ আসছে 58 মনে আছে, আর কোনো বিধি টিধি কিছু মনে নাই, কিন্তু আমার ফ্যাক্ট মনে আছে, তবু যা মনে আছে সেই আঙ্গিকেই কি লিখে আসতে হবে। আমি বলবো যে 21 আদেশের
আহ, সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, যেহেতু 58 বিধি অনুযায়ী দরখাস্তটা দিলে, হলো বিবিধ মামলার প্রেক্ষিতে প্রতিপক্ষের নোটিশ দিবে। প্রতিপক্ষের নোটিশ পাওয়ার পরে প্রতিপক্ষ আসার পর শোনামেলা করে সিদ্ধান্ত দিবে। তবে আদালতের কাছে মনে যদি হয় যে জারি মামলা বিলম্বিত করার উদ্দেশ্যে দরখাস্তটা দিচ্ছে, সো আদালত সাথে সাথে কি করে দিবে, নামঞ্জুর করে দিবে। আর 59 বিধিতে বলতেছে যে অবশ্যই তার প্রমাণ করতে হবে যে যেদিন সম্পত্তিটা ক্রয় করা হয়, প্রকৃত সম্পত্তি সে দখলে ছিল অথবা কি ছিল, স্বার্থে ছিল। আর আদালত যদি সবকিছু মিলে সন্তুষ্ট হয়, তাহলে 60 বিধিতে তারে প্রকৃত সম্পত্তি কি করবে, মুক্ত করার আদেশ দিবে বা তার সম্পত্তি তারে ফিরিয়ে দিবে। এই তো হচ্ছে আমাদের জারি মামলার A to Z। আপনি যদি এই, আমাদের মোট 6 পেজ আছে বোধহয় জারি মামলার, আগের দিন দিছিলাম 4 পেজ, আর আগের দিন আজকে হচ্ছে কি 2 পেজ, এক পাতা কিন্তু পেজ হচ্ছে 2টা। সো এই 6 পেজ ভালোভাবে পড়ে ফেলবেন। আর একটা হচ্ছে যে আমি আমার শীট দিয়ে গেলাম, পড়াই গেলাম, কিন্তু আপনারা যদি না পড়েন তাহলে কিন্তু হবে না। আমি আপনাদের কিন্তু এখন ধরে নিচ্ছি আপনারা এক স্টেপ উপরে, এক স্টেপ উপরে মানে লেখালেখির কাজে আর যাচ্ছি না। কারণ যাচ্ছি না কারণ এই লেখালেখি করতে হবে কার, আপনার নিজের বাসায় বসে যা পড়বেন এইটা যায় পড়ে নিজের মতো করে লিখবেন। আপনি বড় ধর আমার এনে দেখাইতে পারেন যে স্যার আমি লেখছি, বানান টানান ভুল আছে কিনা বা ঠিকঠাক কোথায় করার দরকার করে দেন। বুঝতে পারছেন? আর দেওয়ানি কার্যবিধি আমাদের আর অল্প আছে, আর যা আছে সেটা হলো আপিল রিভিউ রিভিশন। এটা পড়ার শেষে আমাদের দেওয়ানি কার্যবিধি হয়ে যাবে। আর দেওয়ানি কার্যবিধি হওয়ার পরেই কিন্তু আমাদের দেওয়ানি কার্যবিধি পরীক্ষা শুরু হয়ে যাবে। আর এক সাবজেক্ট পড়বো আর এই সাইডে দেওয়ানি কার্যবিধির পরীক্ষা হতে থাকবে। বুঝতে পারছেন? সো ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আর আমাদের ক্লাস আবার, আজকে তো রোববার, আবার মঙ্গলবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। দেওয়ানির পরে যে সুনির্দিষ্ট হবে।